আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। একটু আমাকে জানিয়ে দাও স্যার সাউন্ড এবং ভিডিও সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, এবং একটু বন্ধুদের মেনশন করে দাও। সবাইকে জানিয়ে দাও যে ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। একটু কষ্ট করে বন্ধুদের মেনশন করে দাও। আমি নিজে একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, বিভিন্ন গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা একটু লিঙ্কটা দিয়ে দাও, ওকে? এবং আমাকে জানিয়ে দাও। আমি সুমাইয়া ফেরদৌস মিমকে দেখতে পাচ্ছি। মিম বলছে স্যার আমি সন্দীপ থেকে যুক্ত হয়ে গিয়েছি। আচ্ছা, সাজ্জাদুল ইসলামকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। ইরফান সাদিমকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি দেখতে পাচ্ছি স্যার সাউন্ড এবং ভিডিও সব কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে। একটু তোমরা বন্ধুদের মেনশন করে দাও, একটু কষ্ট করে বন্ধুদের মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও সবাইকে। হোম স্যার ঠিকঠাক রয়েছে, সবাই যাতে জানতে পারুক ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, একটু মেনশন করে দাও। আমি নিজে একবার শেয়ার করে দিই স্যার ক্লাসটা, এবং একটু মেনশন করে দিই সবাইকে। ওকে, এবার আসি স্যার। আমরা গত ক্লাসে একটা ম্যারাথন ক্লাস করেছিলাম। গত ক্লাসে আমরা কী কী শিখেছিলাম বলো তো? গত ক্লাসে আমরা অধ্যায় 1 এবং অধ্যায় 2 শেষ করেছিলাম। অধ্যায় 1 এবং অধ্যায় 2 শেষ করেছিলাম। ওকে, ইয়ামিন হাসানকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি পাবনা থেকে ক্লাসটা করছি। আচ্ছা, বাকিরা জানাও তো স্যার কে কোথা থেকে যুক্ত হয়ে গিয়েছো, এবং একটু বন্ধুদের মেনশন করে দাও। নুসরাত জাহানকে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। বাকিরা কই স্যার? বাকিদের একটু মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। এবং তোমাদের প্রস্তুতি কেমন, পরীক্ষার প্রস্তুতি কেমন একটু আমাকে জানাও, আমার সাথে শেয়ার করো। কতটুকু পর্যন্ত পড়া হয়েছে, ভয় লাগতেছে কিনা, পড়া কি অনেক বেশি বাকি থেকে গেছে নাকি মোটামুটি প্রস্তুতি ভালো আছে? গত ক্লাস আমি তোমাদের অধ্যায় 1 এবং অধ্যায় 2 কমপ্লিট করতে সক্ষম হয়েছিলাম। এই অধ্যায় থেকে মেইন বেসিকটা পড়িয়েছিলাম, তারপর কী কী আসবে বলেছিলাম, ককের জন্য কী কী পড়বা, তারপর আমরা সৃজনশীল এমসিকিউ সলভ করেছিলাম। আশা করি তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। ওকে, সুরাজ জান্নাত রাজনা বলছে চট্টগ্রাম স্যার। সাজ্জাদুল ইসলাম বলছে সন্দীপ মোটামুটি হয়েছে প্রস্তুতি। সুমাইয়া ফেরদৌস মিম বলছে আচ্ছা মোটামুটি প্রস্তুতি হয়েছে। তোমাদের প্রস্তুতিটা যেন মোটামুটি থেকে বেস্ট একটা প্রস্তুতি হয় সেটাই ট্রাই করতেছি। ব্যাস সেকেন্ড পেপার অনেক কনফিউজিং। হ্যাঁ, সেকেন্ড পেপারে কিন্তু ইনফরমেশন অনেক বেশি, একটু কনফিউজিং টাইপের, সেজন্য একটু ভালো করে পড়তে হবে, নাহলে সমস্যা। ওকে, আমি নাইমুল্লাহকে দেখতে পাচ্ছি, এমডি শাহিদুল ইসলামকে দেখতে পাচ্ছি, মোটামুটি সবাই যুক্ত হয়ে গিয়েছে। ওকে স্যার, এবার আমরা শুরু করতে পারি কিনা? আমরা কোন অধ্যায় দিয়ে শুরু করবো দেখো তো। আমরা এখানে কি আছে, আমরা পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ এই অধ্যায়টা শুরু করব। এই অধ্যায় থেকে তুমি 2টা সৃজনশীল পাবা, মাস্ট। এটা 2টা সৃজনশীল থাকবেই, 2টা সৃজনশীল এই অধ্যায় থেকে থাকবে 20 নাম্বার। এবং টু দ্য পয়েন্ট পড়লে কিন্তু তোমার অনেক বেশি কাজে লাগবে। ভাই কেমন আছেন? এমডি জুনাইদ বলছে আমি অনেক অনেক ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ইরফান সাদিম ময়মনসিং থেকে ক্লাসটা করছি। আচ্ছা, তাহলে সবাই রেডি স্যার? আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ, এখান থেকে 2টা সৃজনশীল আসলে তুমি 2টাই আনসার করবা। যতটাই আসুক না কেন তুমি সৃজনশীলগুলো আনসার করবা। এখন পরিকল্পনাটা কোথায় ছিল বলো তো? আমরা একটা ব্যবস্থাপনা চক্র পড়েছিলাম না গতকালকে? আমরা একটা ব্যবস্থাপনা চক্র পড়েছিলাম। এই যে এরকম ব্যবস্থাপনা চক্র। 1 নম্বরে ছিল পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। এই যে দেখো, সবার শুরুতে কি ছিল বলো তো? 1 নম্বরে সবার শুরু থেকে ছিল 1 নম্বরে ছিল পরিকল্পনা। অর্থাৎ পরিকল্পনা দিয়ে আমাদের কাজটা কি হয়, শুরু হয়। ব্যবস্থাপনার মূল কাজ হচ্ছে পরিকল্পনা, সকল কাজের ভিত্তি হচ্ছে পরিকল্পনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটাও পরিকল্পনা, এবং প্রথম কাজ বললেও সেটা পরিকল্পনা। তার মানে এই যে দেখো পরিকল্পনাটা কতটুকু গুরুত্বপূর্ণ, যেটা দিয়ে আমাদের ব্যবস্থাপনার কাজ শুরু হয়। ভাই আপনার বাড়ি কি চট্টগ্রামে? জি স্যার, আমার বাড়ি চট্টগ্রাম। এবার একটু মনোযোগ দাও সবাই। পরিকল্পনা কি বা পরিকল্পনার বৈশিষ্ট্যটা আমি একটু হালকা পাতলা করে আলোচনা করতেছি। আর কিছু দেখো, এই ইনফরমেশনগুলো হচ্ছে এমসিকিউর জন্য, একটু ভালো করে মনোযোগ দাও। পরিকল্পনা ব্যবস্থাপনার প্রাথমিক কাজ। এটি লক্ষ্য অর্জনে সহায়তা করে। এটি ভবিষ্যৎ কাজের দিক নির্দেশনা দেয়। এটি মননশীল ও চিন্তন প্রক্রিয়া, অর্থাৎ পরিকল্পনা করার জন্য আমার চিন্তা করতে হয়, শারীরিকভাবে কোনো পরিশ্রম লাগে না। ঠিক আছে, শুধুমাত্র কি করতে হয়? চিন্তা করতে হয়। এটি বিকল্প কর্মপদ্ধতি নির্ধারণ করে প্রবৃত্তি। পরিকল্পনা কাকে বলে স্যার? সৃজনশীলের ক নাম্বারের জন্য। লক্ষ্য অর্জনের জন্য কোন কাজ কে করবে, কিভাবে করবে, কখন করবে, কত সময়ের মধ্যে করা হবে ইত্যাদি নির্ধারণ করার কাজকে আমরা বলি পরিকল্পনা। কখন করব, কিভাবে করব, এই সবগুলাই নির্ধারণ করার কাজে হচ্ছে আমাদের কি পরিকল্পনা। এখন পরিকল্পনার সংজ্ঞা তো বুঝলাম, পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। পরিকল্পনার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য।
আমার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকবে এবং সেই অনুযায়ী আমি পরিকল্পনা করব। চিন্তাশীল প্রক্রিয়া, পরিকল্পনা করতে হয় চিন্তার মাধ্যমে, এটা একটা মানসিক কাজ। এই যে এটা একটা বুদ্ধিদীপ্ত এবং মানসিক কাজ, অর্থাৎ পরিকল্পনার সাথে মনস্তাত্ত্বিক বিষয় জড়িত। তাহলে তোমাকে এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি মনস্তাত্ত্বিক কাজ বা মানসিক কাজ, সেটা হচ্ছে আমাদের পরিকল্পনা। তাছাড়া পরিকল্পনার আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হচ্ছে কি দেখো, ভবিষ্যৎ দিক নির্দেশনা। এই যে কোয়েশ্চনটা আমার মনে হচ্ছে তোমাদের এমসিকিউতে আসতে পারে। কোঞ্চ ও ডোনেল পরিকল্পনাকে ভবিষ্যতের দর্পণ বা আয়নার সাথে অথবা লুকিং গ্লাসের সাথে তুলনা করা হয়েছে। তাহলে পরিকল্পনাকে আমরা কিসের সাথে তুলনা করছি? লুকিং গ্লাসের সাথে তুলনা করছি। ওকে, এবং এটা কে তুলনা করেছেন? কোঞ্চ ও ডোনেল। আয়নার সাথে, আমরা যেমন আয়না দেখি, পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতের আয়না। ভবিষ্যতে কি হবে না হবে, কে করবে, কিভাবে করবে, এই সব কিছু নির্ধারণ করা হয় হচ্ছে পরিকল্পনার মাধ্যমে। তাই ওরা এটাকে লুকিং গ্লাসের সাথে তুলনা করছে। এই প্রশ্নটা অনেকবার আসছে, পরিকল্পনাকে কিসের সাথে তুলনা করা হয়? লুকিং গ্লাসের সাথে। তারপর পরিকল্পনা একটা হচ্ছে সৃজনশীল কাজ, কারণ এটা অনেক চিন্তা করতে হয়, নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে পরিকল্পনা করতে হয়। এটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের বাস্তবায়ন করতে হয়। সমন্বয় যোগসূত্র স্থাপন করে কার মধ্যে স্যার? উচ্চ স্তর, তারপর হচ্ছে মধ্য স্তর, এরপর হচ্ছে নিম্ন স্তর, ওদের মধ্যে সমন্বয় সাধন করে। ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি, ওই যে ব্যবস্থাপনার অন্যান্য যে কাজগুলো আছে, সকল কাজের ভিত্তি হচ্ছে পরিকল্পনা। এটা হচ্ছে পরিকল্পনার বৈশিষ্ট্য। এবার আসো উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কাজের অগ্রিম নকশা। তাহলে একটা পরিকল্পনা যদি উত্তম হতে হয়, সবচেয়ে বেস্ট হতে হয়, আমাদের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, ঠিক আছে? ওকে, সবাই যুক্ত হয়ে যাচ্ছে। আমি আইরিনকে দেখতে পাচ্ছি, জাহিদুল হক অমি, ওয়ালাইকুম আসসালাম। উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য, উত্তম পরিকল্পনার জন্য কোন কোন বৈশিষ্ট্য থাকতে হবে? সৃজনশীলের গ নাম্বারে কিন্তু বলে উদ্দীপক উত্তম পরিকল্পনার কোন বৈশিষ্ট্যের পরিলক্ষিত হচ্ছে, এই টাইপের প্রশ্ন হয়। তাহলে একটা পরিকল্পনা উত্তম হতে হলে নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, ভবিষ্যৎ দিক নির্দেশনা দিবে। এই যে দেখো নিরবিচ্ছিন্নতা, নিরবিচ্ছিন্নতা মানে কি? কাজগুলো ধারাবাহিক বা অবিরামভাবে, একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হওয়া যাবে না, এটা হচ্ছে নিরবিচ্ছিন্নতা। পূর্বানুমান, পূর্বানুমান হচ্ছে আগে থেকে আমাকে অনুমান করতে হবে ভবিষ্যতে কি হতে পারে, কি হতে না পারে, সেই অনুযায়ী প্রস্তুত থাকতে হবে। মিতব্যয়িতা, মিতব্যয়িতা মানে কি স্যার? আমরা চাইব প্রতিষ্ঠানের খরচ যেন কম হোক এবং প্রতিষ্ঠানের মুনাফা হবে কি? বেশি। খরচ কম, মুনাফা বেশি, এটা হচ্ছে মিতব্যয়িতা। সহজবোধ্যতা, পরিকল্পনাটা হতে হবে সহজ, যেন সবাই বুঝতে পারে। পরিকল্পনা হতে হবে নমনীয়, যেন যে কোনো সময় আমি চেঞ্জ করতে পারি, ফ্লেক্সিবল, মানিয়ে নিতে পারি। পরিকল্পনায় বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবে এবং পরিকল্পনা সৃজনশীলতা থাকতে হবে। সৃজনশীলতা মানে কি? নিত্য নতুন ইনোভেটিভ আইডিয়া, নতুন নতুন কিছু করার পরিকল্পনা থাকতে হবে। সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হবে, অপচয় করা যাবে না। পরিকল্পনা হতে হবে বাস্তবমুখী, অবাস্তব কিছু পরিকল্পনা হতে পারবে না। যেমন আমরা অনেক অবাস্তব কিন্তু কি করি? পরিকল্পনা করি। তারপর হচ্ছে স্যার গ্রহণযোগ্যতা, পরিকল্পনাটা সবার জন্য গ্রহণযোগ্য হতে হবে। উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর, কালকে পড়াইছিলাম স্তর, ওইটা প্রতিটা স্তরের কাছে গ্রহণযোগ্য হতে হবে। আর পরিকল্পনা হবে তথ্য নির্ভর, আমি ইনফরমেশন কালেক্ট করে কিন্তু পরিকল্পনা করব। এরপর হচ্ছে পরিকল্পনা সবার মধ্যে সমন্বয় সাধন করে, উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর, এবং সামঞ্জস্য, এটা সবার সাথে সামঞ্জস্য করে। এগুলো কি বলছি স্যার? এগুলো সব হচ্ছে উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমি বলতে পারবো এটা উত্তম পরিকল্পনা। বুঝছি? বৈশিষ্ট্যগুলো বুঝছি কিনা স্যার? ওকে স্যার, জাহিদুল না তো জাহিমা, ও আচ্ছা সরি, জাহিমা হকমি। আচ্ছা, পুষ্পিতা দত্তকে মেনশন করেছে শিপ্রা দাস, থ্যাংক ইউ। মুসা রহমান, ওয়ালাইকুম আসসালাম। সিনথিয়া ইসলাম, সামিয়া সুলতানা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। এমডি ইব্রাহিম, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা পরিকল্পনার বৈশিষ্ট্যটা পড়ে ফেললাম। আমরা কোনোটায় পড়তেছি, যারা এখন আসছে আবার মনে করিয়ে দিচ্ছি, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। এবার আসি স্যার এই অধ্যায় থেকে, এরপর কোথা থেকে প্রশ্ন আসবে? আমাদের মূল টপিকে চলে যান স্যার। এরপর আসি পরিকল্পনা প্রণয়নের ধাপ। এখান থেকে তুমি প্রশ্ন পাবা, পরিকল্পনা প্রণয়নের ধাপ। পরিকল্পনা করতে হলে কয়টা পদক্ষেপ আমাদের ফলো করতে হয়? দেখো, প্রথমে এমসিকিউ আসবে। দেখো প্রথমে এমসিকিউ কি কি আসবে আমি বলি। পরিকল্পনার ধাপ কয়টি স্যার? পরিকল্পনার ধাপ হচ্ছে 10টি। তারপর তোমাকে জিজ্ঞেস করবে পরিকল্পনার প্রথম ধাপ কোনটি, পরিকল্পনার শেষ ধাপ কোনটি। এই 3টা প্রশ্ন আসবে হচ্ছে এমসিকিউতে। আসলে এখান থেকে প্রশ্ন আসবে পরিকল্পনার ধাপ কয়টি, পরিকল্পনার প্রথম ধাপ কি, পরিকল্পনার শেষ ধাপ কি। তাহলে স্যার আমার থেকে এমসিকিউর জন্য মনে রাখতে হবে প্রথম ধাপ এবং শেষ ধাপ। প্রথম ধাপ দেখো ভবিষ্যৎ সুযোগ ও প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতনতা, এবং শেষ ধাপ হচ্ছে পরীক্ষামূলক প্রয়োগ ও মূল্যায়ন। তাহলে স্যার বুঝে গেছি এমসিকিউ
কোহিনূর কণা বলছে, আমি কি করলাম ভাই, আমার কমেন্ট কোনো স্যার পড়ে না, এই যে পড়লাম কোহিনূর কণা। তাহলে স্যার পরিকল্পনা ধাপ হচ্ছে 10টি, প্রথম ধাপ এবং শেষ ধাপ এমসিকিউর জন্য বুঝলাম। সৃজনশীলে কিভাবে দিতে পারে, সৃজনশীলে তোমাকে ধরো এটা দিবে না, এই জিনিসটা খালি দিবে এবং এখানে কি দিবে, একটা কোয়েশ্চন মার্ক দিয়ে দিবে। তারপর গ নাম্বারে জিজ্ঞেস করবে উদ্দীপকে কোয়েশ্চন মার্ক স্থানে কি বসবে, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, মতামত দাও। তার মানে স্যার আমাকে এগুলো একটু ধাপে ধাপে মনে রাখতে হবে, কষ্ট করে ধাপে ধাপে পরিকল্পনা ধাপগুলো মনে রাখতে হবে সৃজনশীলের জন্য। বুঝলাম স্যার? সৃজনশীলে আসবে হচ্ছে কোয়েশ্চন মার্ক দিয়ে, আর এমসিকিউতে আসবে হচ্ছে প্রথম ধাপ শেষ ধাপ এভাবে। আশা করি বুঝতে পারছি স্যার আমরা, তাই না? বুঝছি কিনা একটু জানাও তো, এই পরিকল্পনার ধাপ থেকে কিভাবে প্রশ্ন আসবে একটু জানাও। ক্লিয়ার? ধাপটা থেকে কিভাবে প্রশ্ন আসবে ক্লিয়ার, এবং এটা একটু তোমাদের মনে রাখতে হবে, একটু কি করতে হবে স্যার, মুখস্থ টাইপের করতে হবে, 3-4 বার 5-6 বার বললে এমনি মুখস্থ হয়ে যাবে। বুঝতে পারছি স্যার? স্যার এমসিকিউ পড়াবেন? জি স্যার এমসিকিউ পড়াবো, এমসিকিউ পড়াবো। ইয়েস স্যার বুঝতে পারছি। তাহলে পরিকল্পনার ধাপটা বুঝলাম, এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে। এরপর আসি স্যার পরিকল্পনার প্রকারভেদ, চলে এসেছে আমাদের মূল টপিক, পরিকল্পনার প্রকারভেদ। এটার পাশে তোমরা লিখে রাখো সিকিউ এবং 1 স্টার 2 স্টার 3 স্টার। এই জায়গা থেকেই এই অধ্যায়ের 90% কোয়েশ্চেন হয়ে যাবে। পরিকল্পনার প্রকারভেদ তোমাকে চিনতে হবে কোনটা কোন ধরনের পরিকল্পনা, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এগুলো চিনলেই তুমি এমসিকিউ এবং সিকিউ আনসার করতে পারবা, নয়তো পারবা না। এই যে পরিকল্পনা প্রকারভেদগুলো চিনলেই তুমি এমসিকিউ আনসার করতে পারবা, নয়তো পারবে না। তাহলে প্রথমে আমরা একটা একটা প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমরা একটা একটা প্রকারভেদ নিয়ে প্রথমেই আলোচনা করব। দেখো তো কত ভাগে ভাগ করছে, পরিকল্পনাকে ভাগ করছে হচ্ছে 4 ভাগে, প্রাকৃতিক ভিত্তিক, সময় ভিত্তিক, সাংগঠনিক কাঠামো ভিত্তিক, আনুষ্ঠানিকতা ভিত্তিক। অনেক সহজ, দেখে মনে হচ্ছে কঠিন কিন্তু সহজ। প্রকৃতি ভিত্তিক আছে হচ্ছে দেখো লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা, ঘটনা সাপেক্ষ পরিকল্পনা। এখান থেকে সবচেয়ে বেশি আসে হচ্ছে স্থায়ী এবং একাত্মক পরিকল্পনাটা। তারপর আছে সময় ভিত্তিক। সময় ভিত্তিক হচ্ছে দেখো দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী। ঠিক আছে? হ্যাঁ স্যার আমরা অনেক অনেক এমসিকিউ প্র্যাকটিস করবো, আগে একটু বেসিক বুঝে নাও, না বুঝলে কেমনে এমসিকিউ আনসার করবা তোমরা। তারপর সাংগঠনিকের মধ্যে রয়েছে রণনৈতিক, কার্যভিত্তিক, বিভাগীয়, আঞ্চলিক, সামগ্রিক। আর আনুষ্ঠানিকতা ভিত্তিক রয়েছে আনুষ্ঠানিক পরিকল্পনা, অনানুষ্ঠানিক পরিকল্পনা। তার মানে 4 ভাগে ভাগ করা হয়েছে, সবগুলো আমাকে চিনতে হবে। আর আমি যদি বলি স্যার একটু সাজেশন দেন এতগুলো থেকে কোথা থেকে বেশি আসে, একদম মেইনগুলো বলে দেন স্যার, কোথা থেকে বেশি আসে। স্থায়ী পরিকল্পনা, একাত্মক, আর এদিকে মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, তারপর এদিকে আসে হচ্ছে তোমার আঞ্চলিক পরিকল্পনা, সামগ্রিক, বিভাগীয়। এগুলাই 1 2 3 4 5 6 7 8 সবচেয়ে বেশি আসে এগুলো থেকে, আরগুলো থেকে তেমন আসে না আমাদের সৃজনশীলে। তাহলে এবার আমরা একটা একটা করে শুরু করি। প্রথমেই দেখো একদম খুব সহজেই, 1 মিনিটও লাগবে না একটা একটা শিখতে আমাদের, একটু মনোযোগ দিলে 1 মিনিটও লাগবে না। প্রথমে হচ্ছে আমরা লক্ষ্য নিয়ে আলোচনা করব। লক্ষ্যটা কেমনে চিনব স্যার উদ্দীপকে, লক্ষ্য চেনার উপায় কি? দেখো লক্ষ্য হলো পরিকল্পনার মূল অভিপ্রায় বা প্রত্যাশিত ফল, এটা এমসিকিউতে পাবা। পরিকল্পনার মূল অভিপ্রায় বা প্রত্যাশিত ফল হচ্ছে লক্ষ্য। কোনো উদ্দেশ্যকে সুনির্দিষ্টভাবে, কিভাবে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হলে তাকে লক্ষ্য বলে। যেমন আমাদের লক্ষ্য কি, আমরা এই ক্লাসটা করতেছি কেন, যাতে কালকে পরীক্ষা ভালো করতে পারি, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। তাহলে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে, কালকে পরীক্ষা ভালো করা, এটাই হচ্ছে লক্ষ্য। যেমন কোনো প্রতিষ্ঠানের নিটায় 20% বাড়াতে হবে, 10% ব্যয় কমবে, 99% ক্রেতা বা ভোক্তা সন্তুষ্টি অর্জন, এগুলো হচ্ছে সবগুলো লক্ষ্যের উদাহরণ। তাহলে লক্ষ্য বুঝে গেছি, একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আমি কাজ করব, সেটাকে বলতেছি লক্ষ্য। বুঝছি স্যার? যখন উদ্দীপক দেখবো একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করতেছি, তখন আমরা সেটাকে বলবো লক্ষ্য। এরপর আসি আমরা স্যার স্থায়ী পরিকল্পনাটা চিনব আমরা। স্থায়ী পরিকল্পনাটা কি? স্থায়ী পরিকল্পনা যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার প্রণীত হয়ে একই ধরনের সমস্যা সমাধানে বারবার ব্যবহৃত হয়, তাকে আমরা বলি স্থায়ী পরিকল্পনা। তার মানে যে কোনো পরিকল্পনা একবার, শুধুমাত্র একবার তৈরি করব, কিন্তু বারবার ব্যবহার করব। একবার তৈরি করব, বারবার ব্যবহার করব, সেটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। যেমন স্যার একবার কি তৈরি করি আমরা, নীতি, আইন, এগুলো কি ডেলি ডেলি তৈরি করা হয় না। একবার তৈরি করছি, 1990 সালে আইন তৈরি করছি, সেটা এখন ব্যবহার করতেছি। তাহলে একবার তৈরি করলে বারবার ব্যবহার করলে সেটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। একদম সহজ, একদম ইজি। স্থায়ী পরিকল্পনাগুলো কি কি দেখো, 5 প্রকার: নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল, বিধি, বা এখানে লিখো আইন।
এগুলো হচ্ছে স্থায়ী পরিকল্পনা, একবার তৈরি করা হয় বারবার ব্যবহার করা হয়, একবার তৈরি করব বারবার ব্যবহার করব, স্থায়ী পরিকল্পনা। বুঝে গেছি? উদ্দীপকে যখন আমি দেখব নীতি, আইন, পদ্ধতি, কৌশল, বিধিমালা এগুলো বারবার ব্যবহৃত হচ্ছে, তাহলে এটা চোখ বন্ধ করে স্থায়ী পরিকল্পনা। বুঝে গেছি স্যার? বুঝছি। তারপর স্যার একার্থক পরিকল্পনা। একার্থক পরিকল্পনাটা আরো সহজ। যে পরিকল্পনা একবার ব্যবহৃত হবে, একবার তৈরি হবে এবং একবারে ব্যবহৃত হবে, সেটা হচ্ছে একার্থক পরিকল্পনা। এই যে একার্থক, ঠিক আছে? যেমন স্যার পদ্মা সেতু, আমরা যদি এই যে এটাও কিন্তু পরীক্ষা আসছিল, পদ্মা সেতু নিচের কোনটি একার্থক পরিকল্পনার উদাহরণ? ঢাকা বোর্ডে আসছিল মনে, এটা একটু দেখবা। পদ্মা সেতু অর্থাৎ পদ্মা সেতুর জন্য আমি একটা নকশা করছি, পদ্মা সেতু শেষ, কাজ শেষ, ওই পরিকল্পনাটা আর অন্য জায়গায় ইউজ করা যাবে না। তাহলে যে পরিকল্পনা একবার তৈরি করব, একবার ব্যবহার করব, সেটাই হচ্ছে একার্থক পরিকল্পনা। যেমন পদ্মা সেতু, যে কোনো বিল্ডিং, তারপর যে কোনো দালান কোঠা, তুমি দেখো না বিল্ডিংয়ের নকশা করলে একটা বিল্ডিং একবার ইউজ হবে, এরপর আর ইউজ হবে না, সেটাই হচ্ছে আমাদের একার্থক পরিকল্পনা। বুঝে গেছি? একার্থক পরিকল্পনা একবার ব্যবহার করব, একবার তৈরি করব, এটা দ্বিতীয়বার ইউজ করা যাবে না, একার্থক পরিকল্পনা। ব্রিজ, সেতু, কালভার্ট নির্মাণ, ওভারব্রিজ নির্মাণ, ফ্লাইওভার নির্মাণ, পদ্মা সেতু, মেট্রো রেল, এগুলো সবই হচ্ছে একার্থক পরিকল্পনা। বুঝে গেছি স্যার? একার্থক বুঝছি, তিনটা অলরেডি শেষ। লক্ষ্য, তারপর হচ্ছে স্থায়ী পরিকল্পনা, একার্থক পরিকল্পনা, তিনটা অলরেডি ক্লিয়ার, অলরেডি তিনটা ক্লিয়ার। তারপর আরেকটা কি আছে স্যার? আরেকটা হচ্ছে প্রধান কর্মসূচি। প্রধান কর্মসূচির মধ্যে আছে হচ্ছে কোনো বিশেষ লক্ষ্য পূরণের জন্য কোনো কর্মসূচি করলে, যেমন দেখো টিকাদান কর্মসূচি, বাংলাদেশে একটা নির্দিষ্ট সময়ে টিকা দিয়ে হয় ছোট ছোট বাচ্চাদের বা বয়স্কদের, তাহলে এটা হচ্ছে একটা কর্মসূচি। দেশব্যাপী বৃক্ষরোপণ, সবার এলাকায় কিন্তু দেখো একটা পুরো মাস জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি হয় গাছ লাগানোর জন্য সরকার কর্তৃক। এরপর হচ্ছে পানিতে আর্সেনিক দূষণ রোধ, এগুলো সব হচ্ছে এক একটা প্রধান কর্মসূচি। বুঝতে পারছি? এই যে প্রধান কর্মসূচি থেকে এগুলো তেমন আসে না, তোমাকে যেটা বললাম স্থায়ী পরিকল্পনা, একার্থক পরিকল্পনা এগুলাই বেশি আসে। বুঝছি স্যার? এবার দেখো শেষ, আমাদের একটা পার্ট শেষ, 2 মিনিটও লাগে না আমাদের বুঝতে। প্রকৃতিভিত্তিক পরিকল্পনা শেষ। এই যে প্রকৃতিভিত্তিক পরিকল্পনা শেষ। এখান থেকে আসা হচ্ছে স্থায়ী এবং একার্থক। লক্ষ্যটাও মাঝে মাঝে আসে, কোনো একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করলে লক্ষ্য। আর স্থায়ী হচ্ছে একবার তৈরি করব, বারবার ব্যবহার করব। একার্থক হচ্ছে একবার তৈরি করব, একবার ব্যবহার করব, এটা আসে না, ঘটনা সাপেক্ষ, এগুলো দরকার নেই। বুঝে গেছি? ক্লিয়ার? বুঝছি স্যার, থ্যাংক ইউ। সবাই রেসপন্স করবা বুঝছি কিনা, এবং ক্লাসটা কষ্ট করে আরেকবার শেয়ার করে দিই, আরেকটু মেনশন করে দিই, এরপর আমরা এটা শুরু করতেছি। এটা একদম সহজ, সময়ভিত্তিকটা একদম সহজ। দেখো এটা বুঝিয়ে দিচ্ছি। সময়ভিত্তিক পরিকল্পনা, উদ্দীপক আমাকে বলে দিতে পারে উদ্দীপকে সময়ভিত্তিক পরিকল্পনার মধ্যে কোন ধরনের পরিকল্পনার কথা বলা হয়েছে, অথবা এটা বলে না দিলে আমি বুঝে যাবো যে কোন ধরনের পরিকল্পনা। কেমনে স্যার? একদম সহজেই, একদম সহজেই। যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী। স্বল্পমেয়াদী কেমনে চিনব? যে পরিকল্পনা 1 বছর বা তার কম সময়ের জন্য করা হবে বা তার কম সময়, সেটা হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনা। মধ্যমেয়াদী কেমনে চিনব স্যার? এটা হচ্ছে 1 থেকে 5 বছরের ভিতর হবে। দীর্ঘমেয়াদী কেমনে চিনব স্যার? 5 বছর প্লাস, শেষ। সময়ভিত্তিক পরিকল্পনা শেষ। যে পরিকল্পনা 1 বছর বা তার কম সময়ের জন্য করা হবে সেটা স্বল্পমেয়াদী। মধ্যমেয়াদী হচ্ছে 1 থেকে 5 বছরের ভিতর হবে, এবং দীর্ঘমেয়াদী হচ্ছে 5 বছর প্লাস হবে। উদ্দীপক আমি দেখবো এই টাইপের। উদ্দীপকের মিস্টার আসাদ সাহেব 15 বছরের জন্য একটি প্রকল্প তৈরি করলেন। গ নাম্বারে জিজ্ঞেস করবো উদ্দীপকের মিস্টার আসাদ কোন ধরনের পরিকল্পনা করলেন? আচ্ছা 15 বছর মানে 5 বছর প্লাস, তাহলে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তার মানে আমি বছর দেখলেই বুঝে যাবো এটা কোন ধরনের পরিকল্পনা। বুঝছো? একদম ইজি। বছর দেখলেই বুঝে যাব এটা কোন ধরনের পরিকল্পনা। শেয়ার ডান বলছে মুসার রহমান, থ্যাংক ইউ। ফাহিম বলছে লেট হয়ে গেছে স্যার। আচ্ছা, এটা হচ্ছে তৃতীয় অধ্যায় পরিকল্পনা। এই তিনটে বুঝে গেছে কিনা বলো তো? স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, একদম সহজ। বুঝে গেছি স্যার? একটু জানাও। ক্লিয়ার? তাহলে 2টা পার্ট অলরেডি শেষ। প্রকৃতিভিত্তিক পরিকল্পনা বুঝে গেলাম, সময়ভিত্তিক পরিকল্পনা বুঝে গেলাম। এরপর কি আছে বলো তো? এরপর আছে হচ্ছে রণনৈতিক লক্ষ্য। এরপর কি আছে? রণনৈতিক পরিকল্পনা, কার্যভিত্তিক পরিকল্পনা, বিভাগীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা এবং সামগ্রিক পরিকল্পনা। বুঝছি স্যার? হ্যাঁ, এই যে কোহিনুর কণা খুব সুন্দর করে লিখে দিয়েছে। দীর্ঘ বছর 5 বছর প্লাস, মধ্য 1 থেকে 5 বছর, স্বল্প হচ্ছে 1 বছর বা তার কম।
গুড, ভেরি গুড। এরপর আমরা আমাদের পরবর্তী ধাপে এগিয়ে যাই, রণনৈতিক পরিকল্পনা। স্যার এটা কেমনে চিনব? রণনৈতিক পরিকল্পনা চেনার উপায় হচ্ছে, দেখো এটা প্রতিষ্ঠানের উচ্চস্তর তৈরি করবে, প্রতিষ্ঠানের উচ্চস্তর তৈরি করবে এবং দীর্ঘমেয়াদের জন্য তৈরি করবে, দীর্ঘমেয়াদের জন্য। এবং তোমাকে এটা বলে দিবে সাংগঠনিক কাঠামো ভিত্তিকের ভিতর কোন ধরনের পরিকল্পনা। এটা হচ্ছে মেইন হেডলাইন, এটা এর ভিতর ওরা আছে। ও জিজ্ঞেস করলে এখান থেকে যে কোনো একটা আনসার হবে, আর এটা জিজ্ঞেস না করলে তোমাকে অনেক সময় উদ্যোগ পরে বুঝে নিতে হবে। তাহলে রণনৈতিক পরিকল্পনা চেনার উপায় হচ্ছে এটা উচ্চস্তরে তৈরি করবে এবং এটা দীর্ঘমেয়াদের জন্য তৈরি করবে। বুঝতে পারছি? আমি যখন দেখবো উচ্চস্তরে দীর্ঘমেয়াদের জন্য কোনো পরিকল্পনা করতে, তাহলে সেটা রণনৈতিক পরিকল্পনা। এরপর হচ্ছে কার্যভিত্তিক পরিকল্পনা। কার্যভিত্তিক পরিকল্পনা মধ্য এবং নিম্ন স্তরে তৈরি করবে, মধ্য এবং নিম্ন স্তরে তৈরি করবে, ঠিক আছে? এবং এটা মধ্যমেয়াদের জন্য তৈরি করবে, মধ্যমেয়াদ। মধ্যমেয়াদ মানে আমরা চিনলাম এখন 1 থেকে 5 বছরের ভিতর, আর এটা হচ্ছে 5 বছর প্লাস। তাহলে রণনৈতিক চেনার উপায় উচ্চ স্তরে তৈরি করবে দীর্ঘমেয়াদের জন্য, কার্যভিত্তিক চিহ্ন হচ্ছে মধ্য বা নিম্ন স্তরে তৈরি করবে মধ্যমেয়াদের জন্য, ঠিক আছে? এই দুটো হচ্ছে রণনৈতিক এবং কার্যভিত্তিক পরিকল্পনা। এগুলো হচ্ছে বোঝার উপায়, ঠিক আছে স্যার? রণনৈতিক মানে কি স্যার? আচ্ছা, রণনৈতিক মানে কি? রণনৈতিক মানে হচ্ছে ওই যে প্রতিষ্ঠানের যারা উচ্চস্তর আছে, উচ্চস্তরে কর্তৃক গৃহীত পরিকল্পনাকে মূলত রণনৈতিক পরিকল্পনা বলে। আর এমনি রণনৈতিকের অর্থ হচ্ছে উচ্চস্তর কর্তৃক গৃহীত সিদ্ধান্ত, এটাকে বলে রণনৈতিক। উচ্চস্তর কর্তৃক গৃহীত সিদ্ধান্তকে বলে রণনৈতিক। বুঝছি? ক্লিয়ার স্যার? বোঝা গেছে রণনৈতিক মানে কি? তাহলে আমরা রণনৈতিক পরিকল্পনা চিনে ফেললাম, কার্যভিত্তিক পরিকল্পনা চিনে ফেললাম। উচ্চস্তর দীর্ঘমেয়াদের জন্য তৈরি করলে রণনৈতিক, মধ্য বা নিম্ন স্তর মধ্যমেয়াদের জন্য তৈরি করলে সেটা কার্যভিত্তিক পরিকল্পনা। ভাই এগুলোর সংজ্ঞা কি পিডিএফে আছে? জি স্যার, এগুলোর সংজ্ঞা পিডিএফে আছে। এগুলো সবগুলোর সংজ্ঞায় পিডিএফে দেওয়া আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের যাতে একটু সমস্যা না হয়। এই যে দেখো, এগুলোর সংজ্ঞা দেখো, রণনৈতিক বা কৌশলগত পরিকল্পনা সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে। আমি তোমাকে সহজভাবে বুঝিয়ে দিয়েছিলাম। বর্তমান তীব্র প্রতিযোগিতামূলক বাজারে অনিশ্চিত পরিবেশ পরিস্থিতি মোকাবেলায় দীর্ঘমেয়াদের জন্য, কোন মেয়াদ? দীর্ঘমেয়াদের জন্য উচ্চ পর্যায়ের নির্বাহী কর্তৃক প্রণীত পরিকল্পনাকে রণনৈতিক পরিকল্পনা বলে। বুঝছো? উচ্চ পর্যায়ে তৈরি করবে, দীর্ঘমেয়াদের জন্য তৈরি করবে, এটাই হচ্ছে রণনৈতিক। তাহলে কাকে বলে এখানে দেওয়া আছে, আমি তোমাদের এখানে শর্টকাটে বুঝিয়ে দিলাম সেটা। তাহলে এই দুইটা বুঝে গেল স্যার, রণনৈতিক এবং কার্যভিত্তিক বুঝে গেল। এবার আসি বিভাগীয় পরিকল্পনা। বিভাগীয় পরিকল্পনাটা কি স্যার? একদম চিত্রকে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমার একটা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে ABC প্রতিষ্ঠান। এখন আমার প্রতিষ্ঠানে অনেকগুলো বিভাগ আছে। বিভাগ মানে কি? ডিপার্টমেন্ট। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, তারপর আমার প্রতিষ্ঠান হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ভালো করে বোঝে নাও। এরপর আমার প্রতিষ্ঠান হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট, ঠিক আছে? এগুলো একটা বিভাগ। এরপর আমার প্রতিষ্ঠান হচ্ছে সেলস ডিপার্টমেন্ট। তার মানে আমার প্রতিষ্ঠানের কাজগুলোকে আমি বিভিন্ন ভাগে ভাগ করছি। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হিসাব করবে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট কোথায় বিনিয়োগ করবে দেখবে, মার্কেটিং ডিপার্টমেন্ট আমার মার্কেটিংটা দেখবে, সেলস ডিপার্টমেন্ট কীভাবে বিক্রয় করবে সেটা দেখবে। তাহলে প্রতিষ্ঠানের প্রতিটা বিভাগের কাজ আলাদা আলাদা করে দিছি। তো প্রতিষ্ঠানের প্রতিটা বিভাগের জন্য যখন আমি আলাদা আলাদা পরিকল্পনা করব, সেটা হচ্ছে বিভাগীয় পরিকল্পনা। সেটা হচ্ছে কোন ধরনের পরিকল্পনা? বিভাগীয় পরিকল্পনা। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য আমি যদি পরিকল্পনা করি, ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য পরিকল্পনা করি, মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য পরিকল্পনা করি, প্রতিটা বিভাগের জন্য আলাদা আলাদা পরিকল্পনা করলে সেটা হচ্ছে বিভাগীয় পরিকল্পনা। বুঝে গেছি স্যার? বুঝে গেছি স্যার? ক্লিয়ার? বিভাগীয় পরিকল্পনা বুঝে গেছি আমরা। প্রতিটা বিভাগের জন্য যখন আলাদা আলাদা পরিকল্পনা করা হয় তাকে বিভাগীয় পরিকল্পনা বলে। স্যার সংজ্ঞাটা কী হবে? সংজ্ঞাটা বলে দিচ্ছি। কোনো প্রতিষ্ঠান যখন প্রতিটা বিভাগের জন্য আলাদা আলাদা পরিকল্পনা প্রণয়ন করে তাকে বিভাগীয় পরিকল্পনা বলে। দ্যাটস ইট, এটাই সংজ্ঞা। বুঝছি স্যার? আমরা একটু সবাই জানাতো, সবার আমি দেখতে চাই, সবার কমেন্ট দেখতে চাই আমরা বুঝতেছি কিনা বিভাগীয় পরিকল্পনাটা। এরপর আমরা বিভাগীয় পরিকল্পনা বুঝলাম, আমরা আঞ্চলিক পরিকল্পনা নিয়ে আলোচনা করব। জি স্যার, বুঝে গেছি। আমি চেষ্টা করতেছি খুব সহজে কম সময়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ তোমাদের নিজেদেরও পড়তে হবে এগুলা, ঠিক আছে? আপাতত কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নাও। ক্লিয়ার স্যার? এবার আসি স্যার আঞ্চলিক পরিকল্পনা। অঞ্চল চিনি আমরা, অঞ্চল। আমি একটা বাংলাদেশের মানচিত্র আঁকতেছি, খুব সুন্দর করে মানচিত্র আঁকতে পারি কিন্তু আমি। দেখো একটা বাংলাদেশের মানচিত্র আঁকলাম, মানুষের মতো লাগবে যদিও মানচিত্রটা।
বাংলাদেশের মানচিত্র। আমার ড্রয়িং খুব ভালো তো তাই। এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, ধরে নাও এটা বাংলাদেশের মানচিত্র কষ্ট হলেও। এখানে হচ্ছে মনে করো বরিশাল, এখানে দিনাজপুর, এখানে ঢাকা, এখানে চট্টগ্রাম, এখানে রাজশাহী, এখানে কক্সবাজার, এগুলো হচ্ছে এক একটা অঞ্চল। এখন যখন আমি এক একটা অঞ্চলের জন্য পরিকল্পনা করব, ধরো ঢাকার জন্য পরিকল্পনা করলাম, চট্টগ্রামের জন্য, রাজশাহীর জন্য, দিনাজপুরের জন্য, আলাদা আলাদাভাবে অঞ্চল ভিত্তিক পরিকল্পনা করলে সেটা হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা। বুঝে গেছো? আঞ্চলিক পরিকল্পনা মানে সুজয় স্যারের বাংলাদেশের ম্যাপ। অঞ্চল ভিত্তিক পরিকল্পনা করলে সেটাই হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা। বুঝছেন? অক্টোপাস, এইটা অক্টোপাস আঁকছি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, তোমাদের বোঝানোর জন্য আঁকতে হয়েছে। তাহলে আমি যখন অঞ্চল ভিত্তিক পরিকল্পনা করব সেটা হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা। চট্টগ্রামের জন্য করব, ঢাকার জন্য করব, আলাদা আলাদাভাবে অঞ্চল ভিত্তিক আলোচনা করব। একজনে বলছে জেলিফিশ, আজকে সুজয় স্যারের ড্রয়িং ভালো না বলে অক্টোপাস আর জেলিফিশ হয়ে গেল। বুঝছো কিনা স্যার? যেটা হবে হোক, তোমাদের বোঝানোটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আঞ্চলিক পরিকল্পনাটা বুঝে গেছে কিনা? জেলিফিশ হোক, মানচিত্র হোক, অক্টোপাস হোক, ঠিক আছে, মানুষ হোক, বুঝে গেছি স্যার। আঞ্চলিক পরিকল্পনা যখন অঞ্চলের জন্য আলাদা আলাদা পরিকল্পনা করবো সেটা হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা। জি স্যার, বুঝছি, ভেরি গুড। তাহলে আঞ্চলিক পরিকল্পনা মানে অক্টোপাস, আঞ্চলিক পরিকল্পনা মানে জেলিফিশ, ঠিক আছে। এবার আসি সামগ্রিক পরিকল্পনা। স্যার এইটা 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 এইটাও গেল। সামগ্রিক পরিকল্পনা মানে কিছুক্ষণ আগে আমি অঞ্চলের জন্য পরিকল্পনা করছিলাম, এখন আর অঞ্চলের জন্য করব না, পুরো প্রতিষ্ঠানের জন্য, পুরো দেশের জন্য পরিকল্পনা করব, যে পুরো দেশে কিভাবে আমাদের বিক্রি বাড়ানো যায়, পুরো দেশে কিভাবে আমাদের কাজগুলো করা যায়। যখন সমগ্র দেশের জন্য বা সমগ্র প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা করা হয় সেটা হচ্ছে সামগ্রিক পরিকল্পনা। কিছুক্ষণ আগে অঞ্চলের জন্য করছি আঞ্চলিক পরিকল্পনা, আর এখন সমগ্র পুরো দেশ বা পুরো প্রতিষ্ঠানের জন্য করতেছি, সেটা হচ্ছে সামগ্রিক পরিকল্পনা। বুঝছো? বুঝে গেছো? এটা বাংলাদেশ ভাবতে অবাক লাগে। এই যে তোমরা এখানে বসে ক্লাস করতেছো, এই জায়গায়, বুঝছো? পৌরনীতি ক্লাস হবে স্যার, পৌরনীতি ক্লাস 2টা থেকে শুরু হবে দুপুর। স্যার এটা কি সিকিউর ঘ এর জন্য? হ্যাঁ, এগুলো সিকিউর গ এর জন্য। তোমাকে জিজ্ঞেস করবো এটা কোন ধরনের পরিকল্পনা, এগুলোই তো আসবে, কোন ধরনের পরিকল্পনা। সামগ্রিকটা বুঝে গেছো? শেষ স্যার। তাহলে আমাদের এই পার্ট শেষ, এই পার্ট শেষ। আমরা অলরেডি 3টা পার্ট শেষ করে ফেলছি, প্রকৃতি ভিত্তিক, সময় ভিত্তিক এবং সাংগঠনিক। আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক। জি স্যার, বুঝে গেছি। আনুষ্ঠানিক মানে হচ্ছে পরিকল্পনা তৈরি করব অনুষ্ঠান করে। ওই যে পরিকল্পনা ধাপ আছে না 10টা, ওইগুলো মেনে যদি পরিকল্পনা তৈরি করি এটা হচ্ছে আনুষ্ঠানিক, আর ওইগুলো যদি না মানি, প্রতিষ্ঠানের নিয়ম নীতি না মানি, এটা হচ্ছে অনানুষ্ঠানিক পরিকল্পনা। শেষ। এই 2টা পরীক্ষা আসে না। প্রতিষ্ঠানের নিয়ম নীতি মানলে, পরিকল্পনার যে 10টা ধাপ আছে ওগুলো মানলে আনুষ্ঠানিক, আর ধাপগুলো না মানলে সেটা হচ্ছে অনানুষ্ঠানিক। শেষ স্যার। পরিকল্পনা অধ্যায় থেকে এতটুকু পড়লে হবে, তোমার আর কিছু দরকার হবে না। পরিকল্পনার প্রকারভেদটা ক্লিয়ার। আশা করি যা যা পড়িয়েছে সবগুলো তোমরা বুঝেছো প্রকারভেদ, আর কোথাও আটকাবে না। এবার আসি স্যার, আমরা আমাদের একটা এমসিকিউ সলভের দিকে যাই, সিকিউ সলভের দিকে যাই, যে পারি কিনা। স্যার যা যা পড়াইছে এগুলো থেকে আসতেছে কিনা, পারি কিনা একটু দেখবো আমরা। ওকে, রেডি হয়ে যাও। প্রথমে আমরা শুরু করবো এমসিকিউ দিয়ে। এমসিকিউ আনসার দেখবে না তোমরা, খালি তোমরা আনসার আগে থেকে দেখে ফেলো, সমস্যা। আমি একদম দাঁড়ায় আছি, আনসার দেখতে না পারো মতো। ওকে, মুছে দিলাম আনসার, মুছে দিলাম। 1 নাম্বার থেকে আনসার করো। 1 নাম্বার দিয়ে আনসার করো। ভবিষ্যৎ কর্মসূচির নীল নকশা কোনটি? ভবিষ্যৎ কর্মসূচির নীল নকশা বলা হয় কাকে? ব্লু প্রিন্ট বলা হয় কাকে? নিয়ন্ত্রণ, নির্দেশনা, প্রেষণা, পরিকল্পনা। 1 নাম্বার দিয়ে আনসার করো। 1 নাম্বার দিয়া। স্যার এখন চালাক হয়ে গেছে, তোমাদের জন্য চালাক হতে হয়েছে আর কি। 1 নাম্বার দিয়ে আনসার করো। ভবিষ্যৎ কর্মসূচির নীল নকশা কোনটি? নীল নকশা, এটাকে ইংরেজিতে বলে ব্লু প্রিন্ট। কোনটাকে বলা হয়? সবাই বলতেছে একে ডি, ইব্রাহিম বলছে একে ডি। ওকে, আরহান আজলান ডি, হাবিবুল ইসলাম সাইম ডি, কোহিনুর কণা ডি, শাহিদুল ইসলাম ডি, এমডি ইব্রাহিম বলছে একে, দুইয়ে চলে গেছে কোনো। 1 নাম্বারে আসো। তাজিকুল ইসলাম ওরা বলছে একে ডি, রুহি বলছে একে ডি, সুবে মুস্কান বলছে একে ডি, তাবাসসুম, কোহিনুর কণা। আপাতত 1 নাম্বার অ্যান্সার করো। সিনথিয়া, সিমরা, মহিমা দত্ত মুন, তারপর হচ্ছে জাহিমা হক ওমি। পরিকল্পনা অধ্যায় পড়াচ্ছে বলে কি আনসার পরিকল্পনা? না। ভবিষ্যতে নীল নকশা বলা হয় কাকে? পরিকল্পনাকে। ব্লু প্রিন্ট বলা হয় কাকে? পরিকল্পনাকে। বুঝছি স্যার?
লুকিং গ্লাস বলা হয় কাকে বলো তো? এগুলো হচ্ছে সব বোর্ড কোয়েশ্চন। লুকিং গ্লাস বলা হয় কাকে? 2 এর আনসার করো। 2, ওয়াও, না বলার আগে আনসার চলে আসতেছে। 2 এর আনসার করো সবাই। লুকিং গ্লাস বলা হয় কাকে? নাম্বার 2, লুকিং গ্লাস বলা হয় কাকে? আমি এখনো প্রশ্ন দেখি না, সবাই আনসার দিতেছে। দেখছো সবাই কত ফাস্ট, অনেক পিছিয়ে আছো, জীবন যুদ্ধে পিছিয়ে গেছো। নুসরাত জাহান সবাই বলছে 2 এর গ, 2 এর গ। লুকিং গ্লাস বলা হয় পরিকল্পনাকে। আচ্ছা, পরিকল্পনাকে লুকিং গ্লাস কি বলছে বা সেটা বলো, বা ওই ব্যবস্থাপনাবিদের নাম বলো। পরিকল্পনাকে লুকিং গ্লাস কে বলছে সেটা বলো দেখি। ভেরি গুড, সবার আনসার কিন্তু সঠিক। লুকিং গ্লাস বলা হয় পরিকল্পনাকে, কিন্তু কে বলছে দেখি সেটা পারো কিনা তোমরা, মনে আছে কিনা দেখি। গুড গুড, ভেরি গুড, সবাই বলছে 2 এর সি, সি, সি এবং সি। গুড। তারপর বলেন স্যার, পরিকল্পনাকে লুকিং গ্লাস এটা কে বলছে? আনসার হচ্ছে সি, এবং এটা আমি বলে দিচ্ছি, এটা বলছে হচ্ছে কোঞ্জ ও ডোনেল। কোঞ্জ ও ডোনেল, ওনারাই পরিকল্পনাকে লুকিং গ্লাসের সাথে তুলনা করছে, কোঞ্জ ও ডোনেল। ঠিক আছে, পরীক্ষা আসলে যেন পারো, মাথায় থাকে মতো। ভুলে গেছিলাম। কোঞ্জ অ্যান্ড ডোনেল পরিকল্পনাকে লুকিং গ্লাসের সাথে তুলনা করছে। এরপর আমরা পরবর্তী এমসিকিউর দিকে যাই। চার নাম্বার, 5 নাম্বার আনসার করো সবাই। 4, 5, 4, 5, 6 আনসার করো। এই অধ্যায়ের এমসিকিউগুলো অনেক সহজ, এটা মানতে হবে। কোনটিকে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ হিসেবে বিবেচনা করা হয়? প্রাথমিক কাজ কোনটি? প্রাথমিক সংগঠিতকরণ, কর্মসংস্থান, পরিকল্পনা নাকি নিয়ন্ত্রণ? ফার্স্ট 4 নাম্বার দিয়ে আনসার করে সবাই। 4, ভুলে গেছিলাম, পড়ছিলাম স্যার। আচ্ছা, এখন তো মনে পড়ছে আশা করি। 4 নাম্বার দিয়ে আনসার করো। কোনটিকে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ হিসেবে বিবেচনা করা হয়? 4, সবাই বলছে 4 এর বি। চালাক ছেলেরা চালাক হয়ে গেছে এখন, ছেলে মেয়েরা সবাই বলতেছে স্যার এই অধ্যায় পড়াচ্ছে, সে আনসার হবে এটাই, পরিকল্পনা, তাই না? ওকে, সবাই বলছে 4 এর বি, 4 এর বি, 4 এর বি, 4 এর খ, 4 এর ক। ব্যবস্থাপনার প্রাথমিক কাজ বা ব্যবস্থাপনার প্রধান কাজ যেটাই বলুক না কেন, ব্যবস্থাপনার মুখ্য কাজ যেটাই বলুক না কেন, আনসার হচ্ছে কি? পরিকল্পনা। তাহলে 5 নাম্বার আনসার করো। নিয়ন্ত্রণ পরবর্তী কাজ কোনটি? 5 নাম্বার আনসার করো। নিয়ন্ত্রণের পরের কাজ কোনটি স্যার? নিয়ন্ত্রণের পরের কাজ কোনটি? 5 নাম্বার দিয়ে আনসার করো। 5, নাম্বার 5, নিয়ন্ত্রণের পরের কাজ কোনটি? এরপর একটু কোডিং এমসিকিউতে যাব। ফার্স্ট 5 সেকেন্ডের বেশি সময় নেবেন এমসিকিউ আনসার করার জন্য। নিয়ন্ত্রণের পরবর্তী কাজ হচ্ছে কি? ওকে, সবাই বলতেছে বি, 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 পরিকল্পনা। নিয়ন্ত্রণের পর কি আসে? নিয়ন্ত্রণের পর পরিকল্পনা আসে। স্যার, পরিকল্পনা। নিয়ন্ত্রণ পরবর্তী কাজ হচ্ছে পরিকল্পনা। ভেরি গুড, রাইট অ্যান্সার। 6 নাম্বার, কোনো কাজের আগাম রূপরেখা তৈরি করাকে কি বলে? 6 নাম্বার ফার্স্ট। ওকে, চালাক আছে। 5-এর পর অনেকে 6 আনসার করে দিচ্ছে। রুহি বলছে 6 এ, সৃষ্টি দাস বলছে 6A, ইনোসেন্ট গ্রাল। আচ্ছা, নাকি ইনোসেন্ট গ্রিল করতে গিয়ে চলে আসলো সকাল সকাল, কি দা লাগছে? ইনোসেন্ট গ্রিল। 6-এর ক বলছে মহিমা দত্ত, বলছে 6-এর ক, 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 সবাই বলছে 6-এর এ। ইয়াস, আগাম রূপরেখা তৈরি করাকে বলা হয় পরিকল্পনা। এবার দেখি 9 নাম্বার পারো কিনা। 9 নাম্বার আনসার করতে পারো কিনা দেখবো। 9 নাম্বার আনসার করো। পরিকল্পনা কি? অর্থনীতির দর্পণ, প্রতিষ্ঠানের সুনাম, অতীত অভিজ্ঞতা নাকি প্রতিষ্ঠানের দর্পণ? 9 নাম্বার দিয়ে আনসার করো। 9 নাম্বার, সবগুলোর উত্তরই তো পরিকল্পনা। হ্যাঁ, তোমরা চালাক হয়ে গেছে সেজন্য সবগুলোর উত্তরই পরিকল্পনা। দেখি 9 নাম্বার আনসার করো, এটার উত্তর কি পরিকল্পনা কিনা বলো। 9 নাম্বার স্যার, 9। সাজ্জাদুল ইসলাম বলছে 9-এর ডি। মোহাম্মদ সাইদ বলছে 6-এর এ। আচ্ছা, 9-এর আনসার করো 9। আরহান বলছে 9-এর সি। মহিমা দত্ত বলছে ডি। সিনথিয়া, সিমরা 7 দরকার নেই স্যার, 7 পারবা তোমরা, আমি জানি। 9 নাম্বারে আসো। এই অধ্যায়ের বেশিরভাগ আনসারই হচ্ছে পরিকল্পনা, এটা সঠিক। এই অধ্যায়ের বেশিরভাগ আনসারই হচ্ছে পরিকল্পনা। 9 স্যার। হাবিবুল ইসলাম সাহেব বলছে 9-এর ডি। শাহিদুল ইসলাম বলছে ডি। তাহিম মাজাহার বলছে এ। সিনথিয়া সিমরা বলছে 9-এর ডি। ওকে, ইনোসেন্ট গ্রিল বলছে ডি। রুহি বলছে 9-এর সি। এই যে অনেকে ভুল করে ফেলতেছে। তাবাসসুম বলছে ডি। তালবিয়া তিহা বলছে ডি। সৃষ্টি দাস বলছে ডি। গুড গুড গুড, ভেরি গুড। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি? পরিকল্পনাকে বলা হয় অর্থনীতির দর্পণ। দর্পণ মানে কি? দর্পণ মানে হচ্ছে আয়না। দর্পণের আরেক নাম হচ্ছে আয়না, আর ইংরেজিতে বললে লুকিং গ্লাস। মাত্রই পড়ছি না, লুকিং গ্লাস
তাহলে প্রতিষ্ঠানের আয়না, লুকিং গ্লাস, দর্পণ এগুলো হচ্ছে কি আমাদের পরিকল্পনা। ওকে, এবার আসি স্যার আমরা আমাদের আরেকটু কঠিন টাইপের প্রশ্ন করি, সহজগুলো তো বেশি পারতেছে, একটু কঠিনে চলে যায় আমরা। তোমরা আনসার করবো হচ্ছে 11 এবং 12 নাম্বার। প্রথমে 11 নাম্বার আনসার করো। সোয়েট অ্যানালাইসিস কোনটি মূল্যায়ন করে? সোয়েট অ্যানালাইসিস মানে আমি বলে দিচ্ছি, এস মানে হচ্ছে স্ট্রেংথ, শক্তি, এস মানে হচ্ছে স্ট্রেংথ, ডাব্লিউ মানে হচ্ছে উইকনেসেস, স্ট্রেংথ, উইকনেসেস, শক্তি, দুর্বলতা। তারপর ও মানে হচ্ছে অপরচুনিটিস, সুযোগ সমূহ। তারপর টি মানে হচ্ছে কি থ্রেটস, হুমকি, THREATS, থ্রেটস। তাহলে স্ট্রেংথস, উইকনেসেস, অপরচুনিটি, থ্রেটস। সোয়েট অ্যানালাইসিস কোনটি মূল্যায়ন করে? বর্তমান, ভবিষ্যৎ, সংগঠন নাকি নিয়ন্ত্রক? দেখে পারো কিনা। 11 নাম্বার দিয়ে আনসার করো সবাই। 11 নাম্বার স্যার নেক্সট। হ্যাঁ, নেক্সট চ্যাপ্টার শুরু হয়ে যাবে। দেখো এই অধ্যায়টা একটু ভালো করে ক্লিয়ার করি, অধ্যায় থেকে অনেক প্রশ্ন আসবে, অনেক প্রশ্ন। ওকে, আরহান আজলাম বলছে বি, ফাহিম বলছে বি, সাজ্জাদুল ইসলাম বলছে বি, শর্ট অ্যানালাইসিস। সোমায়া ফেরদৌস মেম বলছে বি, সবাই বলছে বি, 11 বি, সবাই বলছে 11 বি। শাহিদুল ইসলাম, তাবাসসুম জাহান ওরা বলতেছে বি, সৃষ্টি দাস বলতেছে বি। শর্ট অ্যানালাইসিস মানে শর্ট অর্থাৎ যেগুলো তো বলে দিলাম। আর শর্ট অ্যানালাইসিস কোনটি মূল্যায়ন করে? ভবিষ্যৎ মূল্যায়ন করে। রাইট অ্যান্সার হচ্ছে ভবিষ্যৎ। সবার আনসার সঠিক, ভেরি গুড। রুহি, নুসরাত জাহান, নুসরাত জান্নাত, ভেরি গুড, ভবিষ্যৎ। 12 নাম্বার, পরিকল্পনা কিসের মাধ্যমে ঝুঁকি অনিশ্চয়তা দূর করে? দেখি এটা বলো। 12 নাম্বার, 12 নাম্বার দিয়ে আনসার করো। 12 ডি বলতেছে বাকিরা, পরিকল্পনা কিসের মাধ্যমে ঝুঁকি ও অনিশ্চয়তা দূর করে? স্যার ফার্স্ট 5 সেকেন্ডের বেশি সময় নিবা না আনসার করতে, দ্রুত টাইপ করো, দ্রুত। তোমাদের প্রতিটা মিনিটের দাম আছে, প্রচুর স্পিডে টাইপ করতে হবে। এই অধ্যায়ে তোমরা বুঝে গেছো মোস্ট অফ দ্য আনসার হবে পরিকল্পনা, গুড, ভেরি গুড। সবাই বলছে ডি, রাইট অ্যান্সার হচ্ছে ডি, পরিকল্পনা পূর্বানুমানের মাধ্যমে ঝুঁকি অনিশ্চয়তা দূর করে। ভেরি গুড, সবার জন্য একটা হাততালি। তোমরা যা আনসার দিচ্ছ সবগুলো কিন্তু সঠিক হচ্ছে, ভালো লাগতেছে। এবার আসি, এটা আনসার করো স্যার 14 নাম্বার। আমরা চাই এই অধ্যায়ের শেষ পর্যায়ে। পরিকল্পনা একটি বুদ্ধিদীপ্ত কাজ, এই উক্তিটা কে দিয়েছে? আইরিক ও কোঞ্চ ও ডোনেল, এইচ ও কোঞ্চ নাকি মার্শাল ও মার্টিন? পরিকল্পনা একটি বুদ্ধিদীপ্ত কাজ, এটা কে বলছে? 14 নাম্বার দিয়ে আনসার করো। 14 নাম্বার ফার্স্ট, উইথিন 5 সেকেন্ডস। স্যার নেট স্লো কি করবো? 14 নাম্বার, 14 বি বলতেছে শাহিদুল ইসলাম। ওকে, পরিকল্পনা একটু বুদ্ধিদীপ্ত কাজ। বাকিরা বলো। পারি না, এই যে দেখছো ব্যবস্থাপনার নাম আসলে মাত্র তোমরা পারো না, ব্যবস্থাপনাবিদদের নাম আসলে মাত্র তোমরা পারো না। কে কোনটা বলছে? কে বলতেছে ক, কে বলতেছে ডি। স্যার এই অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসবে? এই অধ্যায় থেকে 3, 4, 5টা এমসিকিউ আসতে পারে, অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। 14 বি বলতেছে, 14 বি। কে বলতেছে বি, কে বলতেছে পারি না, কে বলতেছে এ। ওকে, তাহলে আমরা দেখে নিই 14 আনসার কি হবে, একটু ভালো করে দেখে নিই। রাইট অ্যান্সার হচ্ছে এই যে আইরিক ও কোঞ্চ। 14 রাইট অ্যান্সার হচ্ছে দেখো এ নাম্বার, পরিকল্পনা একটি বুদ্ধিদীপ্ত কাজ, এটা বলেছে আইরিক ও কোঞ্চ। তাহলে এখানে আমরা এমসিকিউগুলো একদম ইজি, অধ্যায়ের এমসিকিউ পারবো। এবার আমরা একটু সিকিউতে চলে আসি। স্যার সিকিউ পারি কিনা দেখি, এমসিকিউ তো পারতেছি। সিকিউ হোয়ার ইজ আওয়ার সিকিউ, সেটা হচ্ছে তারপর সিকিউ দেখি এটা আমরা পারি কিনা। 8 নাম্বার, ময়মনসিংহ বোর্ড 2023। গ নাম্বার কি বলছে দেখো, গ নাম্বার ময়মনসিংহ বোর্ড 2023। জনাব হাবিবের পরিকল্পনাটি কোন ধরনের? কোন ধরনের পরিকল্পনা জিজ্ঞেস করছে দেখি, সবাই উদ্দীপক দিয়ে আনসার করো। আন্তাজে ডিল মারছি, হয়ে গেছে। আচ্ছা, মিস্টার হাবিব একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা করেন। কি জন্য? নির্দিষ্ট উদ্দেশ্য কি জন্য, নির্দিষ্ট উদ্দেশ্য, এটা দেখে চিনে ফেলতে হবে। এতে তার কর্মভার বেশি হয়, কিন্তু বিশেষ কোনো সমস্যা সমাধানের জন্য এই পরিকল্পনা সহায়তা করে। অন্যদিকে মিস্টার হাসানের দরকার নেই। আমাকে যদি জিজ্ঞেস করছে মিস্টার হাবিবের পরিকল্পনাটি কোন ধরনের, তোমরা বলো দেখি পারো কিনা।
তোমরা বলো স্যার মিস্টার হাবিবের পরিকল্পনাটি কোন ধরনের? ময়মনসিংহ বোর্ড 2023-এর কোয়েশন। কোন ধরনের পরিকল্পনা এটা? ধরতে পারতেছি কিনা? অনেকগুলো পরিকল্পনা পড়াইছি। লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একার্থক পরিকল্পনা, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী। এখানে যেহেতু মেয়াদ না, এগুলো হবে না। ঠিক আছে, প্রথম থেকে চিন্তা করো। নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা করেন। একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, সেটার জন্য পরিকল্পনা করেন। বিশেষ কোনো সমস্যা সমাধানের জন্য এই পরিকল্পনা সহায়তা করে না হবে, এটা এখানে একটা করে না হবে। সবাই বলছে একার্থক পরিকল্পনা, কেউ কেউ বলছে লক্ষ্য, কেউ কেউ বলছে একার্থক পরিকল্পনা, আর কেউ কেউ বলছে লক্ষ্য। বলো বাকির আনসার দাও। কোন ধরনের পরিকল্পনা স্যার? কোন ধরনের পরিকল্পনা? হ্যাঁ, এবার আমি বলে দিচ্ছি সঠিক উত্তর কি। এটা হচ্ছে সঠিক উত্তর। তোমাদের চিন্তায় যাচ্ছে, একার্থকের দিকেও যাচ্ছে, লক্ষ্যের দিকেও যাচ্ছে, কিন্তু এটা ফাইনাল আনসার হবে কিন্তু লক্ষ্য মানে হচ্ছে একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্যটা পালনের জন্য আমরা কাজ করব। আর একার্থক করলে তুমি দেখবো এখানে কোনো কিছু হিন্ট দিয়ে দিবে যে একটা পরিকল্পনা করেন এবং ওই পরিকল্পনাটার কাজ শেষ হলে ওইটার ব্যবহার করা যায় না, এই টাইপের কিছু বলা থাকবে, তখন একার্থক পরিকল্পনা। আর এটা হচ্ছে লক্ষ্য পরিকল্পনা। কনফিউশন, লক্ষ্য এবং একার্থকের মধ্যে কনফিউশন, কিন্তু এটা রাইট অ্যান্সার হবে লক্ষ্য। কারণ নির্দিষ্ট উদ্দেশ্য বলে দিলে সেটা হচ্ছে লক্ষ্য মানে একটা নির্দিষ্ট উদ্দেশ্য দিয়ে কাজ করতে হবে। রাইট অ্যান্সার হচ্ছে লক্ষ্য পরিকল্পনা। গুড, যারা লক্ষ্য বলেছে তারা গুড, আর যারা একার্থক পরিকল্পনা বলেছে তাদেরটা হয়নি। একার্থক পরিকল্পনা কীরকম হয় আমি তোমাদের বলতেছি এখন, দাঁড়াও। একার্থক পরিকল্পনার আনসার কীরকম হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একার্থক পরিকল্পনা কোথায় একার্থক পরিকল্পনার আনসার হবে সেটা দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের তৃতীয় অধ্যায়, এই যে তৃতীয় অধ্যায় চলে এসেছে। আচ্ছা, আগে রাজশাহী বোর্ড 23টা সলভ করে দেখি। এটা কোন ধরনের পরিকল্পনা দেখি, দেখো তো সবাই দেখতে পাচ্ছ কিনা সুন্দর করে। রাজশাহী বোর্ড 2023, এখানে ক নাম্বারে কি বলেছে দেখো। উদ্দীপকের রাকেশ উৎপাদন বাড়ানোর জন্য মেয়াদের ভিত্তিতে বলেই দিছে, মেয়াদের ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা। তাহলে আনসার হবে হয় স্বল্পমেয়াদী, হয় মধ্যমেয়াদী, না হয় দীর্ঘমেয়াদী, যে কোনো একটা আনসার হবে। মিস্টার রাকেশ একটি সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক। আগামী 5 বছরে সাবান উৎপাদন বাড়ানোর জন্য কত বছর? 5 বছর বলেই দিছে। উৎপাদন ভাগ বাড়ানোর জন্য পরিকল্পনা করেন। তিনি বর্ধিত উৎপাদনের জন্য বিভিন্ন বিকল্প বিবেচনা করে স্বল্পমেয়াদী পরিকল্পনা করেন। মিস্টার রাকেশ উৎপাদন বাড়ানোর জন্য মেয়াদের ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা করছেন বলো। বলেই দিছে 5 বছর। কোন ধরনের হবে বলো সবাই ফার্স্ট 5 বছরকে পেয়ে গেছে মানে এটা কোন ধরনের পরিকল্পনা? 5 বছরকে পেয়ে গেছে মানে এটা কোন ধরনের পরিকল্পনা স্যার? সবাই বলো স্যার। কখন শুরু করছেন? আকাশ সাহা 10টায়। কালকে রাত থেকে বলছিলাম, পোস্ট দিছি, গ্রুপে বলছি, অনেক বলছি 10টায় ক্লাস শুরু হবে। মধ্যমেয়াদী। গুড, ভেরি গুড। সবাই বলছে মধ্যমেয়াদী, কারণ আমরা জেনে গেছি স্যার 5 বছর মানে কি, এটা হচ্ছে মধ্যমেয়াদী। 5 বছর মানে মধ্যমেয়াদী। এই যে দেখো ধাপ থেকে প্রশ্ন আসতেছে কিনা দেখো। তোমাদের বলেছিলাম না পরিকল্পনার ধাপ থেকে প্রশ্ন আসবে। এই যে দেখো ধাপ থেকে প্রশ্ন আসছে। গ নাম্বারে চিত্রে পরিকল্পনা প্রণয়নের কোন ধাপটি বাদ পড়েছে? এই যে দেখো একটা ধাপ বাদ দিয়ে দিছে। তার মানে আমি যদি ধাপগুলো পড়তে পারতাম তাহলে আমি এখানে পারতাম কি হবে। ধাপ থেকে দেখছো প্রশ্ন আসছে। গুড, ভেরি গুড। সবার আনসার হয়েছে মধ্যমেয়াদী। এটা হচ্ছে ধাপ থেকে প্রশ্ন আসছে। তাহলে ধাপটা মুখস্থ করতে হবে। তোমাদের দেখিয়ে দিলাম ধাপটা কি করতে হবে, মুখস্থ করতে হবে। এবার স্যার এটা আসি, চট্টগ্রাম বোর্ড 2023। আমাদের চট্টগ্রামের মানুষ যারা আছো তোমাদের বোর্ড, সবাই আনসার করো। চট্টগ্রাম বোর্ডে গ নাম্বারে কি জিজ্ঞেস করছে দেখো। এই যে চট্টগ্রাম বোর্ড 23, উদ্দীপকের পরিকল্পনাটি প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের? প্রকৃতির ভিত্তিতে আছে হচ্ছে 3-4 ধরনের। লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একার্থক। এখান থেকে আনসার হবে। কাজল পরিকল্পনাভাবে একটি সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানের শুরুতে ভালো চলছিল, কিন্তু কিছুদিন পর দেখা গেল কাঁচামাল আর শ্রমিকের যোগান সীমিত হয়ে আসছে। বাস্তবতার নিরিখে শ্রমিকের মজুরি ও কাঁচামালের মূল্য দুটি অসঙ্গতিপূর্ণ, ফলে অল্প কিছুদিনের মধ্যে প্রতিষ্ঠানে বন্ধ হয়ে যায়। আচ্ছা, উদ্দীপকের পরিকল্পনাটি প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের? কাঁচামাল আর যোগানের শ্রমিক সীমিত হয়ে আসছে। বাস্তবতার নিরিখে শ্রমিকের মজুরি ও কাঁচামালের মূল্য দুটি অসঙ্গতিপূর্ণ। এই যে শ্রমিকের মজুরি ও কাঁচামাল দুটি অসঙ্গতিপূর্ণ, একটাও ঠিক নেই, ফলে কিছুদিনের মধ্যে প্রতিষ্ঠানে বন্ধ হয়ে যায়। তাহলে এটা কোন ধরনের বলো তো? মিস্টার কাজলের এখানে কিন্তু হিন্ট একদম দেওয়াই না, এটা কোন ধরনের হবে।
বলো স্যার আনসার কি হবে? উদ্দীপকের পরিকল্পনাটি কোন ধরনের? এইটা উদ্দীপক ঠিক আছে কিনা সেটাও জানাবে নাকি কিছু বাদ পড়ছে? ফার্স্ট এখানে কি কোনো ইনফরমেশন বাদ পড়ছে কিনা একটু দেখিও তো তোমরা। একজন বলছে একাত্মক পরিকল্পনা, বাকিরা কই? বাকিরা আনসার দাও, বাকিরা আর খুঁজে পাচ্ছেন আনসার কি হবে? এখানে কোনো হিন্ট দেওয়া নাই। উনি একটা সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান করছে, প্রতিষ্ঠানের শুরুতে ভালোই চলছিল, পরিকল্পনা ঠিক ছিল, কিন্তু কিছুদিন পর দেখা গেল কাঁচামাল আর শ্রমিকের যোগান সীমিত হয়ে আসছে, কাঁচামালও কমে যাচ্ছে, শ্রমিকের যোগানও কমে যাচ্ছে। ঠিক আছে, জানি না, পারি না, এটা হচ্ছে পারতেছে না কেউ। ঠিক আছে, তাহলে স্যার কিছুদিন পর দেখা গেল কাঁচামাল আর শ্রমিকের যোগান সীমিত হয়ে আসছে, তাহলে বাস্তবতার নিরীক্ষে শ্রমিকের মজুরি ও কাঁচামালের মূল্য দুটোই অসঙ্গতিপূর্ণ। তাহলে দুটোই যদি অসঙ্গতিপূর্ণ হয় এবং শ্রমিকের যোগানে ঠিক নেই, তার মানে উনি কোন ধরনের পরিকল্পনা করছিল? উনি একটা পরিকল্পনা করছিল, একাত্মক পরিকল্পনা, ওইটা আর চেঞ্জ করতে পারতেছে না, কারণ ওই পরিকল্পনা একবারই ব্যবহৃত হয়। তাহলে ওই পরিকল্পনাটা না চেঞ্জ করা দরকার ছিল, কিন্তু উনি চেঞ্জ করতে পারতেছে না, শ্রমিকের যোগানও কমে যাচ্ছে, কাঁচামালে বেড়ে যাচ্ছে, মজুরির দাম আর কাঁচামালের মূল্য দুটোই ঠিক নাই। তাই সেটা আমরা কি করবো স্যার? একাত্মক পরিকল্পনা। আর এটা উদ্দীপক আমার মনে হচ্ছে কিছু না কিছু মিসিং আছে, এখানে আর ইনফরমেশন থাকার কথা। তারপর লাস্ট আরেকটা সলভ করবো, দেখি এটা পারো কিনা। পাইয়ে গেছি, দিনাজপুর বোর্ড 2023, এটাকে 21 ছিলাম, দিনাজপুর বোর্ড, এটা সবার আনসার সঠিক কত হবে? দিনাজপুর বাই গ নাম্বারে দেখো, সময়ের ভিত্তিতে কর্ণফুলী টানেল স্থাপন কোন ধরনের পরিকল্পনা? সময়ের ভিত্তি বলছে, সময়। সরকার দেশের উন্নয়নের জনগণের স্বার্থের দিক থেকে 3 বছরের মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী টানেল করবে। আমার আর পড়তে হবে না, আমি পেয়ে গেছি। এটার আনসার কি হবে? আমি পেয়ে গেছি। বলো এটার আনসার কি হবে? আমি পেয়ে গেছি। বলেন স্যার, বলেন সবাই 3 বছরের জন্য টানেল করবে, তাহলে এটা কোন ধরনের পরিকল্পনা? এই অধ্যায় কিন্তু সহজ আছে, এই অধ্যায়ে একদম কঠিন কিছু নাই, এই অধ্যায় কিন্তু সহজ। মধ্যমেয়াদী প্রশ্নই মনে হয় একটু ভুল, হ্যাঁ প্রশ্ন একটু ভুল আছে এর আগেরটা। ইয়াস, মধ্যমেয়াদী 3 বছর। তাহলে এই অধ্যায় থেকে প্রশ্ন কোথা থেকে আসতেছে অলরেডি বুঝে গেছো। আমরা এই অধ্যায় কমপ্লিট, আরেকটা অধ্যায় চলে যাব, সময় নষ্ট করা যাবে না। পরিকল্পনার ধাপ থেকে প্রশ্ন আসবে, পরিকল্পনার প্রকারভেদ থেকে প্রশ্ন আসবে, পরিকল্পনার ধাপ, পরিকল্পনার প্রকারভেদ। আর একটা দেখে নিব পরিকল্পনার বৈশিষ্ট্য বা উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য। এই 3টা জিনিস দেখলে তোমার আর বাইরে প্রশ্ন আসবে না, বুঝে গেছো? এই অধ্যায় ক্লিয়ার। এরপর আমরা চতুর্থ অধ্যায়ে যাচ্ছি। তৃতীয় অধ্যায় ক্লিয়ার, মন থেকে বলো ক্লিয়ার কিনা। যা পড়ছে এখান থেকে প্রশ্ন হচ্ছে, এর বাইরে প্রশ্ন হচ্ছে না, এগুলাই ঠিক আছে। কোনো কনফিউশন যাতে না থাকে, কোনো সমস্যা যাতে না থাকে, একদম A to Z ক্লিয়ার হতে হবে। এরপর চতুর্থ অধ্যায় আসি। চতুর্থ অধ্যায়টা একদম সহজ আছে, ইজিলি বুঝতে পারবা। সংগঠিতকরণ স্যার ক্লিয়ার। এবার সংগঠিতকরণটা একটু ভালো করে বুঝে নিই, ইজিলি বুঝে নিই স্যার। সংগঠিতকরণ মানে কি? দেখো, অর্গানাইজ বা অর্গানাইজিং শব্দটি অর্গানিজম থেকে এসেছে। এর অর্থ হলো একটি নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী কিছু সাজানো, টু অ্যারেঞ্জ সামথিং অ্যাকর্ডিং টু এ পার্টিকুলার সিস্টেম। সংগঠিতকরণ মানে হচ্ছে সবগুলাকে মিলে একসাথে সুন্দর করে সাজানো হচ্ছে সংগঠিতকরণ। ওকে ক্লিয়ার স্যার। এবার এখানে মনোযোগ দিই। এখন স্যার সংগঠিতকরণ থেকে প্রশ্ন আসে কোথা থেকে সেটা বললে ভালো হয় স্যার। এগুলো তো সব আমরা জানি, কাকে বলে, কেন বলে, কিভাবে বলে। আর এটা একটু দেখে নাও, সংগঠিতকরণের পদক্ষেপ। সংগঠিতকরণের পদক্ষেপ কয়টি? 1 2 3 4 5টি। তাহলে এমসিকিউর জন্য সংগঠিতকরণের পদক্ষেপ কয়টি? 5টি। এটা হচ্ছে প্রথম পদক্ষেপ, আর এগুলো হচ্ছে শেষ পদক্ষেপ। এমসিকিউর জন্য এগুলাই লাগবে। পদক্ষেপ কয়টি? 5টি। প্রথম পদক্ষেপ হচ্ছে কার্যাবলী শনাক্তকরণ এবং শেষ পদক্ষেপ হচ্ছে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন। আর সিকিউতে কিভাবে দিতে পারে? মাঝখানের একটা গাইড করে দিয়ে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিবে। বুঝছি? ধাপ থেকে এই টাইপের প্রশ্ন হয়, এর বাইরে প্রশ্ন হয় না। প্রথম ধাপ, শেষ ধাপ ফর এমসিকিউ, আর কোয়েশ্চেন মার্ক ফর সিকিউ। বুঝে গেছো? তাহলে এটার কাজ কি স্যার? এটার কাজ হচ্ছে একটু মুখস্থ করতে হবে। দেখো, প্রথমে হচ্ছে আমি কার্যাবলী শনাক্তকরণ করব, কাজ শনাক্তকরণ করব, কাজগুলোকে বিভাগ ও উপবিভাগে ভাগ করে দিব, কর্মীদের দায়িত্ব ও কর্তৃত্ব কি সেটা সংজ্ঞায়িত করে দিব, তারপর কর্মীদেরকে দায়িত্ব ও কাজ বুঝিয়ে দিব, সবার শেষে পারস্পরিক সম্পর্ক স্থাপন করব। এটা হচ্ছে সংগঠিতকরণ। মুখস্থ না করেও মনে রাখতে পারবা। জি স্যার, আমি PDF দিয়ে দিব তোমাদের পেজে। এবার আসি এই যে সংগঠনের প্রকারভেদ, এই জায়গা থেকে প্রশ্নগুলো আসে সব। এই প্রকারভেদ থেকেই দুনিয়ার প্রশ্ন সবগুলো আসে। সংগঠনের প্রকারভেদ 100% সিকিউ এখান থেকে আসে। প্রকারভেদটা চলো চটপট দেখে নিয়ে
অধ্যায়টা শেষ করে ফেলি। প্রকারভেদ শেষ মানে অধ্যায় শেষ গ এর জন্য। আর ক ক কি করবো স্যার? ক ক হচ্ছে গাইডে যেগুলো আছে সবগুলো পড়ে ফেলবো, এখান থেকে আসবে, এর বাইরে আসে না। এখন স্যার সংগঠনের কাঠামোকে দেখো, কয়টা সংগঠন শিখতে হবে? 1 2 3 4 5, এই 5টা শিখতে হবে, খুব সহজে শিখতে পারবা। প্রথমটা হচ্ছে সরলরৈখিক সংগঠন, এরপরটা হচ্ছে সরলরৈখিক পদস্থকর্মী সংগঠন, এরপরটা হচ্ছে কার্যভিত্তিক সংগঠন, এরপরটা হচ্ছে কমিটি বা পর্ষদ সংগঠন, এরপরটা হচ্ছে মেট্রিক সংগঠন। তোমাকে এখন আমি এত সহজে সংগঠন শিখাবো যেটা তুমি আগে শিখো না, এত সহজে, এত ইজিলি। আমি এটা বলতে পারি, এত ইজিলি সংগঠন তুমি আগে শিখো নাই। এই 5টা সংগঠন কত সহজে যে তুমি মনে রাখতে পারবা সেটা দেখো। তাহলে আমরা শুরু করি। প্রথমে কাকে দিয়ে শুরু করব? সরল রৈখিক সংগঠনকে দিয়ে। প্রথমে কাকে দিয়ে শুরু করব? সরল রৈখিক সংগঠন। একটু মনোযোগ দাও স্যার। সরল রৈখিক সংগঠন, প্রথমে এখান থেকে প্রশ্ন আসতে পারে, সবচেয়ে প্রাচীন সংগঠন কোনটি? সবচেয়ে প্রাচীন সংগঠন হচ্ছে সরল রৈখিক সংগঠন। সবচেয়ে সহজ সংগঠন কোনটি? সেটা হচ্ছে সরল রৈখিক সংগঠন। কোন সংগঠনের শৃঙ্খলা বজায় থাকে? সেটা হচ্ছে সরল রৈখিক সংগঠন। তাহলে সবচেয়ে প্রাচীন সংগঠন, সহজ সংগঠন, সরল রৈখিক সংগঠন। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সামরিক সংগঠন। এই সংগঠনের আরেকটা নাম আছে সামরিক সংগঠন। বুঝছো? প্রথমে যা যা ইনফরমেশন দেওয়া সেগুলো দিলাম। পরিণতি ক্লাস দুপুর 2টা থেকে হবে। তাহলে এমসিকিউতে জন্য এগুলো আসে, সবচেয়ে প্রাচীন সংগঠন, সবচেয়ে সহজ সংগঠন, সামরিক সংগঠন এবং শৃঙ্খলা বজায় থাকে, সেটা হচ্ছে সরল রৈখিক সংগঠনে। এখন স্যার সরল রৈখিক সংগঠন আমি চিনব কিভাবে? চেনার উপায়টা কি? ঠিক আছে, তার আগে একটু কাকে বলে সেটা তোমাদের দেখাই দিই। দেখো সরল রৈখিক সংগঠন কাকে বলে, সেটা যে সংগঠনের কর্তৃত্ব রেখা ঊর্ধ্বতন নির্বাহী থেকে ক্রমান্বয়ে অধীনস্থ কর্মীদের কাছে সরল রেখা আকারে নেমে আসে তাকে সরল রৈখিক সংগঠন বলে। আরো বলছে দেখো, এটি সবচেয়ে প্রাচীন এবং সহজ প্রকৃতির সংগঠন। তাহলে সবচেয়ে প্রাচীন এবং সহজ প্রকৃতির, এটা আমি বলছি। এবার আসি স্যার আরেকটু ভালো করে বোঝাই দেন সরল রৈখিক সংগঠন কেমনে চিনব। দেখো আমি তোমাদেরকে স্তর পড়াইছি না, স্তর থেকে আমরা সরল রৈখিক সংগঠন চিনে ফেলবো। স্তর আছে কয়টা বলেছ? 3টা। একটা হচ্ছে উচ্চ স্তর, এরপর হচ্ছে মধ্য স্তর, এরপর হচ্ছে নিম্ন স্তর। সবাই মনোযোগ দাও, একবারেই শিখে ফেলো। 3টা স্তর আছে। তাহলে সরল রৈখিক সংগঠন হচ্ছে যেখানে কর্তৃত্ব রেখা উপর দিক থেকে নিচের দিকে নেমে আসবে। সরল রেখা উচ্চ স্তর মধ্য স্তরকে কন্ট্রোল করবে, আদেশ দিবে, মধ্য স্তর নিম্ন স্তরকে আদেশ দিবে। তার মানে উপরের কর্তৃত্ব রেখাটা উপর দিক থেকে দেখো নিচের দিকে নেমে আসতেছে সরল রেখা আকারে, এটা হচ্ছে সরল রৈখিক সংগঠন। অর্থাৎ উচ্চ স্তরে যারা আছে ওরা হচ্ছে বস, ওরা আদেশ দিবে, উপদেশ দিবে, নীতি দিবে, পরিকল্পনা করবে, এগুলো সব মধ্যস্তরকে আদেশ দিবে, মধ্যস্তর নিম্নস্তরকে আদেশ দিবে। যখন প্রতিষ্ঠানের কর্তৃত্ব রেখা উপরের দিক থেকে নিচের দিকে নেমে আসে, এই যে উপর দিক থেকে নিচের দিকে নেমে আসতেছে, কাজ, কর্তৃত্ব রেখা মানে কাজ, ওকে কাজ দিবে, ওকে কাজ দিবে, এটা হচ্ছে সরল রৈখিক সংগঠন। এখন এটা বেশিরভাগ কোথায় ইউজ হয়? প্রতিটা প্রতিষ্ঠানে এই টাইপের বেশি ইউজ হয়। এবং তুমি দেখো পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, যে কোনো জায়গায় এগুলি ইউজ হয়। যেমন আমি বলি আর্মি, একদম আর্মির উপরের পজিশন থেকে একটা অর্ডার আসবে, এটা করতে হবে, এটা আস্তে আস্তে নিচের দিকে আসবে। পুলিশের ক্ষেত্রে একটু দেখো তুমি, একদম উপরে ডিআইজি যিনি আছে উনি একটা কি নিবে, সিদ্ধান্ত নিবে, সেটা আস্তে 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 থানায় আসবে, থানা থেকে কনস্টেবলের হাতে আসবে, ডিউটি অফিসারের হাতে। অর্থাৎ উপরের স্তর থেকে নিচের স্তরে নেমে আসে কাজটা, উপদেশটা, সেটা হচ্ছে সরল রৈখিক সংগঠন। যে সংগঠনে কর্তৃত্ব রেখা উপরের স্তর থেকে ক্রমান্বয়ে নিচের যে স্তরে নেমে আসে সরল রেখা আকারে, সেটা হচ্ছে সরল রৈখিক সংগঠন। বুঝছো? উদ্দীপক দেখলে তুমি বুঝে যাবা, উপরের স্তর একটা অর্ডার দিছে, সেটা নিচের স্তর পালন করতেছে, তাহলে সেটা হচ্ছে সরল রৈখিক সংগঠন। শেষ? ক্লিয়ার? সবাই রেসপন্স করো, যারা আসো সবাই রেসপন্স করো, সরল রৈখিক সংগঠন বুঝছো কিনা? সরল রৈখিক সংগঠন বুঝে গেছি কিনা স্যার? এরপর আসা হচ্ছে সরল রৈখিক পদস্থকর্মী সংগঠন, 2 নাম্বার সংগঠন। এটা চেনার ওয়ে আরো একদম সহজ। সরল রৈখিক পদস্থকর্মী সংগঠন কি দেখো, এটা হচ্ছে সরল রৈখিকের মতোই, কিন্তু একটু পার্থক্য আছে খালি। জি স্যার বুঝছি। সবাই 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 একটু বলো স্যার বুঝছো কিনা? এরপর সরল রৈখিক পদস্থকর্মী কেমনে চিনবো স্যার? একটু ভালো করে চিনিয়ে দিই তোমাদের, এরপর বোর্ড কোয়েশ্চেন সলভ করবো আমি। উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর, আগের মতোই পুরা, শুধু একটু করে চেঞ্জ আছে। সেটা কি জানো? এইটা দেখা মাত্র আমার মাথায় আসছে এটা তো সরল রৈখিক, আর এটা হচ্ছে সরল রৈখিক পদস্থকর্মী।
সরলরেখা পদস্থ কর্মীতে উচ্চস্তরকে সাহায্য করার জন্য বিশেষজ্ঞ কর্মী চলে আসে। বিশেষজ্ঞ কর্মী বা অভিজ্ঞ কর্মী। তাহলে এতটুকু পর্যন্ত সরলরেখা সংগঠন, কিন্তু যখন উচ্চস্তরকে সাহায্য করার জন্য কোনো বিশেষজ্ঞ কর্মী বা পদস্থ কর্মী চলে আসবে, সেটা হয়ে যাবে সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন। এটা যদি না আসে এতক্ষণ পর্যন্ত সরলরৈখিক, কিন্তু এটা আসলে মাত্র সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন। বুঝছো? বুঝে গেছো? ঠিক আছে স্যার। সরলরৈখিক পদস্থ কর্মী মানে উচ্চস্তরকে হেল্প করার জন্য কিছু বিশেষজ্ঞ কর্মী, পদস্থ কর্মী, কিছু অভিজ্ঞ কর্মী নিয়োগ দিবে হেল্প করার জন্য, পরামর্শ দেওয়ার জন্য। সেটাই হয়ে যাবে সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন। আশা করি বুঝে গেছো। জি স্যার, বুঝে গেছি। তাহলে স্যার আমরা দুইটা সংগঠন চিনে ফেললাম, একটা হচ্ছে সরলরৈখিক সংগঠন আর একটা হচ্ছে সরলরৈখিক পদস্থ কর্মী। এরপর কি আছে বলো তো? কার্যভিত্তিক সংগঠন। কার্যভিত্তিক সংগঠনটাও দেখাই দিচ্ছি, একদম উদাহরণ দিয়ে চিত্র এঁকে বুঝাই দিচ্ছি। রিডিং পড়লে তোমরা বুঝবা না, উদাহরণ দিয়ে বুঝে যাবা। কার্যভিত্তিক সংগঠন। স্যার কার্যভিত্তিক সংগঠনটা কেমনে চিনবো? কার্যভিত্তিক সংগঠন হচ্ছে প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করবে। ওই যে কিছুক্ষণ আগে আমি তোমাদের দেখালাম না, আমার একটা প্রতিষ্ঠান আছে এবিসি, এই প্রতিষ্ঠানে অনেকগুলো ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট, এরপর হচ্ছে সেলস ডিপার্টমেন্ট, এরপর হচ্ছে পারচেজ ডিপার্টমেন্ট। এগুলো হচ্ছে আমার প্রতিষ্ঠানের এক একটা বিভাগ। আমি যখন প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে এক একটা বিভাগের কাজ এক একজন বিশেষজ্ঞের হাতে দিয়ে দিব, সেটা হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। প্রতিষ্ঠানের কাজগুলোকে অলরেডি আমি বিভাগ অনুযায়ী ভাগ করে ফেলছি, ভাগ করে যার কাজ তাকে বুঝাই দিচ্ছি। তাহলে কার্যভিত্তিক সংগঠন কাকে বলে? প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে এক একজন বিশেষজ্ঞের হাতে তুলে দেওয়াকে কার্যভিত্তিক সংগঠন বলে। উদ্দীপক পরে চিনব কিভাবে? প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলবে, দ্যাটস ইট। এটা দেখে চিনে ফেলবো, হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করবে, উদ্দীপকে বলে দিবে কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করবে। শেষ। তিনটা সংগঠন চিনে ফেলছি। সরলরৈখিক পদস্থ কর্মী গেল, সরলরৈখিক গেল, কার্যভিত্তিক গেল। এরপর হচ্ছে কমিটি সংগঠন। এটা তো আরো সহজ। কমিটি, তোমরা যে এসএসসি পরীক্ষা দিচ্ছ একটা কমিটি গঠন করা হয় না? কমিটি, বোর্ড পরীক্ষা কমিটি। তাহলে কমিটি চেনার উপায় হচ্ছে, দেখো কতগুলো বৈশিষ্ট্য আছে। কমিটি হচ্ছে অস্থায়ী প্রকৃতির হয়। অস্থায়ী প্রকৃতির মানে হচ্ছে কমিটির মেয়াদ থাকে হচ্ছে 10-15 দিন, 20 দিন, এরকম একটা নির্দিষ্ট কাজের জন্য কমিটি গঠন করা হয়। এবং কমিটিতে সদস্য থাকা হচ্ছে 10 থেকে 15 জন। এটা হচ্ছে বিশেষ ঘটনার জন্য, বিশেষ কোনো ঘটনার জন্য এটা তৈরি করা হয়। যেমন তোমাদের মনে করো কোথাও আগুন লাগছে, কোথাও কোনো ঘটনা হয়েছে, কোথাও দুর্ঘটনা হয়েছে, কোথাও কোনো সমস্যা হয়েছে, তাহলে কমিটি বা পর্ষদ সংগঠন হচ্ছে এটা অস্থায়ী প্রকৃতির সংগঠন। 10-15 দিনের জন্য একটা করা হয়। এখানে 10-15 জন মানুষ থাকে এবং এটা বিশেষ ঘটনার জন্য করা হয়। বিশেষ ঘটনা বলতে কোথাও আগুন লাগছে, উদ্দীপকে দেখবো কোথাও আগুন লাগছে, কোথাও কোনো সমস্যা হয়েছে, বিল্ডিং ভেঙে পড়ে গেছে, কোনো ঘটনা ঘটতেছে, তখন যে সংগঠন করা হয় তার নাম হচ্ছে কমিটি সংগঠন। তাহলে কমিটি সংগঠনে 10 থেকে 15 জন মানুষ থাকে। ওরা সবাই মিলে তদন্ত করে কেন কাজটা হয়েছে, তারপর একটা রিপোর্ট জমা দেয়। আরেকটা কথা আছে, নানা মুনির নানা মত কোন সংগঠনের প্রযোজ্য? এটা হচ্ছে কমিটি সংগঠন। কেন জানো? এখানে 10-15 জন থাকে, একজন একটা মতামত দিবে, তাহলে নানা মুনির নানা মত হয়ে গেছে। একজন একটা মতামত দিলে সেটা হচ্ছে কমিটি। তাহলে চেনার উপায় হচ্ছে অস্থায়ী প্রকৃতির সংগঠন, 10-15 দিন, 20 দিন এরকম মেয়াদ থাকে, অল্প সময়ের জন্য করা হয়, অল্প মানুষ থাকে, বিশেষ কোনো ঘটনার জন্য করা হয়, এটা হচ্ছে কমিটি সংগঠন। বুঝছি? এই যে তোমরা পরীক্ষা দিবে, এইচএসসি পরীক্ষার জন্য গঠন করা হয়েছে পরীক্ষা কমিটি। পরীক্ষা শেষ, কমিটির কাজ শেষ। বুঝে গেছো? এক একজন এক এক মধ্যে, নানা মুনির নানা মত প্রযোজ্য কমিটি সংগঠনে। এটা হচ্ছে এমসিকিউতে আসে। তারপর আসে মেট্রিক সংগঠন চেনার উপায়। স্যার মেট্রিক সংগঠন চেনার উপায় হচ্ছে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে আধুনিক সংগঠন, সবচেয়ে আপডেট এবং আধুনিক সংগঠন হচ্ছে মেট্রিক সংগঠন। মেট্রিক সংগঠন হচ্ছে বৃহৎ প্রতিষ্ঠানের জন্য উপযোগী, বৃহৎ প্রতিষ্ঠানের জন্য মেট্রিক সংগঠন উপযোগী। তারপর মেট্রিক সংগঠন চেনার উপায় হচ্ছে কাজকে দুই ভাগে ভাগ করবে। হচ্ছে একটা হচ্ছে প্রকল্প, একটা হচ্ছে প্রকল্প ভিত্তিক, আর একটা হচ্ছে দ্রব্য ভিত্তিক। কাজকে দুই ভাগে ভাগ করবে, মূলত এটা দেখেই চিনবো এটা হচ্ছে মেট্রিক সংগঠন। যখন প্রতিষ্ঠানের কাজকে দুই ভাগে ভাগ করবে, প্রকল্প ভিত্তিক, দ্রব্য ভিত্তিক, তখন সেটা হচ্ছে মেট্রিক সংগঠন। অনলি কয়ভাবে? দুই ভাগে, শুধুমাত্র দুই ভাগে ভাগ করবে, প্রকল্প ভিত্তিক, দ্রব্য ভিত্তিক। এবং এটা সবচেয়ে আধুনিক সংগঠন, বৃহৎ প্রতিষ্ঠানে এটা ইউজ করা হয়।
তাহলে মেট্রিক সংগঠন চেনার উপায় হচ্ছে শুধু এটাই প্রকল্প ভিত্তিক ও দ্রব্য ভিত্তিক কাজকে দুই ভাগে ভাগ করবে। আমি যখনই দেখব উদ্দীপকে কাজকে দুই ভাগে ভাগ করছে সেটা হচ্ছে মেট্রিক সংগঠন। বুঝছি স্যার? যখনই আমি দেখব কাজকে দুই ভাগে ভাগ করছে সেটা হচ্ছে মেট্রিক সংগঠন, আর যখন দেখব কাজকে বিভাগ অনুযায়ী ভাগ করে ফেলছে তখন সেটা কার্যভিত্তিকে চলে যাবে। আর শুধুমাত্র দুই ভাগে ভাগ করলে প্রকল্প ভিত্তিক ও দ্রব্য ভিত্তিক সেটা মেট্রিক সংগঠন। আর সবচেয়ে আধুনিক সংগঠন মেট্রিক, সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠানে ইউজ করা হয় মেট্রিক সংগঠন। শেষ। সংগঠনের প্রকারভেদ শেষ কিনা স্যার বলো? চিনতে পারবে তোমরা কোনটা কোন সংগঠন, কোনটা কোন সংগঠন চিনতে পারবে কিনা? পাঁচটা দেখো। সরলরৈখিক সংগঠন উচ্চ স্তর থেকে নিচের দিকে নেমে আসবে। সরলরৈখ পদস্থকর্মী সংগঠন উচ্চ স্তরকে হেল্প করার জন্য মানুষ আসবে। কার্যভিত্তিক প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন বিভাগে ভাগ করে এক একজন কর্মীকে দিয়ে দিবে। কমিটি হচ্ছে অস্থায়ী প্রকৃতির অল্প সময়ের জন্য। আর ম্যাট্রিক্স হচ্ছে কাজগুলোকে দুই ভাগে ভাগ করবে। কমপ্লিট। জি স্যার, জি স্যার। স্যার কার্যভিত্তিক সংগঠনের সাথে কি দুইটা অধীনতা রিলেটেড আছে? দ্বৈত অধীনতা কার্যভিত্তিকের সাথে দ্বৈত অধীনতা আছে কিনা? আচ্ছা, কার্যভিত্তিকে দ্বৈত অধীনতা অবশ্যই আছে, কারণ কার্যভিত্তিকে হচ্ছে 2-3জন ম্যানেজার থাকতে পারে, তখন দ্বৈত অধীনতা হয়ে যায়। এবার আমরা স্যার সিকিউ সলভে যাচ্ছি। সংগঠন শেষ, 5টা সংগঠন চিনে ফেলছি, সহজে বুঝেছি। এবার আসি দেখি সিকিউ এমসিকিউ পারো কিনা বাচ্চারা। দেখি সিকিউ এমসিকিউ পারা যায় কিনা। সংগঠন প্রথমে আসি স্যার, আমরা এমসিকিউ সলভ করি, তারপর আমরা সিকিউতে যাচ্ছি। ঠিক আছে, প্রথমে আমরা এমসিকিউ সলভ করি, তারপর সিকিউতে যাচ্ছি। এখানে তিনটা একটা একটা করে সলভ করবা একসাথে। দেখো, অর্গানাইজিং শব্দটি এসেছে কোনটি থেকে? অর্গানাইজিং শব্দের কোনটি থেকে এসেছে? অর্গানাইজেশন, অর্গানিজম, অর্গানাইজ নাকি অর্গানিজম? এটা কি? অর্গানোগ্রাম। অর্গানিজম শব্দের কোথা থেকে এসেছে? জি স্যার চিনব, থ্যাংক ইউ স্যার। আনসার করো, 3 নাম্বার দিয়ে আনসার করো। প্রথমেই 3 নাম্বার দিয়ে আনসার করো। 3 নাম্বারটা আনসার করো প্রথমেই। একের আনসার করতে হবে না, 3 নাম্বারটা দিয়ে আনসার করো। স্যার তাড়াতাড়ি পড়ান, পারলে এখন আরেকটা অধ্যায় পড়া দেন। জি স্যার, আমি আরেকটা অধ্যায় পড়ে দিব, অলরেডি আমার 4র্থ অধ্যায় শেষ। কালকে 2টা, আজকে 3টা, 5টা অধ্যায় অলরেডি ক্লিয়ার করে দিচ্ছি আমি। ফার্স্ট সবাই একটু তাড়াতাড়ি করো, তোমাদের নিজেদেরও পড়তে হবে, নিজেকে সময় দিয়ে পড়তে হবে, এতক্ষণ অনলাইন ক্লাসে সময় নষ্ট করা যাবে না। ফার্স্ট অর্গানাইজিং শব্দের কোথা থেকে এসেছে? সবার উত্তর দেওয়া আছে, আমি প্রথমে পড়ে দিচ্ছি এটা। ওকে, 3-এর গ, 3-এর বি, 3-এর কে বলছে বি, কে বলছে সি, কে বলছে সি, বি কে বলছে সি। অর্গানাইজিং শব্দের কোথা থেকে এসেছে আমি প্রথম লাইনে পড়ে দিছি, প্রথম লাইনেই। সবাই 3 দিয়ে আনসার করো, সবাই 3 নাম্বার দিয়ে আনসার করো স্যার, 3 নাম্বার দিয়ে আনসার করো। ফার্স্ট 1 নাম্বার কোত্থেকে আসলো? আমি তো 3 নাম্বার থেকে শুরু করলাম। সবাই ফার্স্ট 3 নাম্বার আনসার হচ্ছে, রাইট আনসার হচ্ছে অর্গানিজম। অর্গানাইজিং শব্দের এসেছে অর্গানিজম থেকে। এবার বলো তো তোমরা, অর্গানাইজ শব্দটির অর্থ কি? 4 নাম্বারে চলে যাও। আবার 4 নাম্বারে চলে যাও সবাই, 4 নাম্বার দিয়ে আনসার করো। 4 4 নাম্বার। চার নাম্বার সবাই, 4 নাম্বার বলছে ডি স্যার, 4 নাম্বার বলছে ডি। ওকে, সংগঠিতকরণ। অর্গানাইজ শব্দের অর্থ কি? সংগঠিতকরণ। বাকিরা কই? হারাই গেল নাকি? সবাই ডি, সবাই ফার্স্ট আনসার করো, ফার্স্ট। আমরা আরেকটা অধ্যায় চলে যাব, আরেকটা অধ্যায়। তাহলে অর্গানাইজ শব্দটির অর্থ হচ্ছে সঠিক উত্তর সংগঠিতকরণ। রাইট আনসার হচ্ছে কি? সংগঠিতকরণ। 5 নাম্বার, পরিকল্পনা পরবর্তী ধাপ কোনটি? 5 নাম্বার। সবাই 5 নাম্বার দিয়ে আনসার করো। 5 খুব ফাস্ট আনসার করতে হবে। পরিকল্পনা পরবর্তী ধাপ কোনটি? নাম্বার 5, পরিকল্পনার পরবর্তী ধাপ কোনটি? সবাই বলছে 5-এর সি। চালাক হয়ে গেছো, যেহেতু স্যার সংগঠন অধ্যায় পড়াচ্ছে তাহলে আনসার হবে সংগঠিতকরণ। এটা চালাক হয়ে গেছো তোমরা।
ইয়াস, সবাই সবাই বলছে সি নাম্বার, রাইট আনসার হচ্ছে সংগঠিতকরণ। তোমরা একটু বেশি চালাক হয়ে গেছো, দাঁড়াও তোমাদের আমি আটকানোর ব্যবস্থা করতেছি। দেখি তোমাদের আটকানোর ব্যবস্থা, রেডি, প্ল্যান রেডি। 6 নাম্বার, 6 এবং 7 এই দুইটা আনসার করবা। দেখি এই দুইটা কে পারে। 6 এবং 7, 6 এবং 7। আদেশ দানের বৈধ ক্ষমতাকে কি বলে? নির্দেশনা, দায়িত্ব, কর্তব্য, কর্তৃত্ব। দেখি আবার 6 নাম্বার কে আনসার করতে পারে। 6 নাম্বার, 6 দিয়ে আনসার করো। 6, আদেশ দানের বৈধ ক্ষমতাকে কি বলে? নির্দেশনা, দায়িত্ব, কর্তব্য, কর্তৃত্ব। নির্দেশনা, দায়িত্ব, কর্তব্য, কর্তৃত্ব। ফার্স্ট স্যার, ফার্স্ট স্যার। আর একটু তাড়াতাড়ি, বেশি তোমরা তাড়াতাড়ি আনসার দাও, তাড়াতাড়ি আনসার দাও, তাড়াতাড়ি আনসার দিলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আদেশ দানের বৈধ ক্ষমতাকে কি বলে? নির্দেশনা, দায়িত্ব, কর্তৃত্ব নাকি কর্তব্য? ফার্স্ট, তাড়াতাড়ি আনসার দাও তোমরা, দ্রুত দ্রুত দ্রুত। সবাই বলছে 6 ডি, 6 ডি, 6 ডি। ইয়েস, ভেরি গুড, রাইট আনসার হচ্ছে 6 ডি। এবার 7 নাম্বারে আসো। আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য কোনটি? 7 নাম্বার দিয়ে আনসার করো। 7 নাম্বার, আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য কোনটি? কাম্য তত্ত্বাবধান পরিসর, উপকরণের ব্যবহার, কেন্দ্রীভূত ক্ষমতা নাকি লক্ষ্য অভিমুখী? কোনটা স্যার, কোনটা? আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য কোনটি? আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য কোনটি? ফার্স্ট 7 নাম্বার দিয়ে আনসার করো। 7 নাম্বার, সাজ্জাদুল ইসলাম বলছে বি, আর আহমদ জাহান বলছে 7 বি, হাবিবুল ইসলাম সাহেব বলছে ডি, বাকিরা স্যার সবাই 7 ডি বলছে। আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য কোনটি? একটু কঠিন মনে হচ্ছে না এটা? কাম্য তত্ত্বাবধান পরিসর, উপকরণের ব্যবহার, কেন্দ্রীভূত ক্ষমতা নাকি লক্ষ্য অভিমুখী? বলো স্যার, বলো। ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। কে বলছে গ, কে বলছে খ, কে বলছে গ? তাহলে আমি তোমাদের সামনে আনসার বের করে দিচ্ছি। ক, আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য হচ্ছে কি? কাম্য তত্ত্বাবধান পরিসর। কাম্য তত্ত্বাবধান পরিসর মানে কি জানো? কাম্য তত্ত্বাবধান পরিসর মানে হচ্ছে একটা সংগঠনে একজন কতজনকে কন্ট্রোল করতে হবে ভালোভাবে, পুরো সংগঠনটাকে কিভাবে কন্ট্রোল করতে পারবে, সেটাই হচ্ছে কাম্য তত্ত্বাবধান পরিসর। মনে হয় এটা সবার আনসার ভুল হয়েছে। দেখছো, মাঝে মধ্যে কয়েকটা কঠিন আনসার আসলে কিন্তু ভুল হবে। এবার আসো, উত্তম সংগঠনের বৈশিষ্ট্য কোনটি? উত্তম সংগঠনের বৈশিষ্ট্য, এটা তোমরা পারবা আশা করি। 8 নাম্বার, একটা সংগঠন উত্তম হলে সেটার বৈশিষ্ট্য কোনটা থাকতে হবে? কেন্দ্রীভূত ক্ষমতা, কর্মীদের স্বাধীনতা, কর্মীদের আনুগত্য নাকি লক্ষ্য অভিমুখী? ফার্স্ট, দেখি এটা পারো কিনা। 8 নাম্বার, 8 নাম্বার স্যার আমার হয়েছে। ওকে, গুড। 8 নাম্বার আসো স্যার, উত্তম সংগঠনের বৈশিষ্ট্য কোনটি? এরপর আমরা সিকিউতে যাব, দেখি পারি কিনা। এরপর সিকিউতে যাব, কোন সংগঠন সেটা পারবো কিনা দেখবো। 8 গ বলছে কোহিনুর কণা, মেহরাব বলছে 8 বি। আদর্শ উত্তম সংগঠনের বৈশিষ্ট্য, উত্তম উত্তম। তাবাসসুম জাহান বলছে সি। ওকে, গুড। বাকিরা কই, বাকিরা কই? ওকে, মেহরাব বলছে বি, সাজ্জাদ বলছে বি, নুসরাত সাইমা বলছে সি। বাকিরা ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। রুহি বলছে 8 সি। ভেরি গুড, রাইট আনসার হচ্ছে সি। উত্তম সংগঠনের বৈশিষ্ট্য হচ্ছে লক্ষ্য অভিমুখী, রাইট আনসার হচ্ছে সি। ঠিক আছে, এবার আমরা সিকিউতে যাচ্ছি। তার আগে আর কয়েকটা দেখিয়ে দিই। এই যে দেখো, এইগুলো আসবে। তোমাদের বলেছিলাম না কোনটি প্রাচীন ও সহজ সংগঠন? সবচেয়ে প্রাচীন ও সহজ হচ্ছে সরলরৈখিক সংগঠন। কোন সংগঠনকে সামরিক ধরনের বলা হয়? সামরিক সংগঠন হচ্ছে সরলরৈখিক সংগঠনের আরেক নাম, বা এটাকে বলা হয় লাইন সংগঠন। কোন ধরনের সংগঠন অতিমাত্রায় ব্যক্তিকেন্দ্রিক? এগুলো একটু দেখে নাও। সরলরৈখিক সংগঠন, কারণ এখানে ব্যক্তি, উপরের স্তর ব্যক্তি যেটা বলে সেটাই হয়, তাই এটা একটু ব্যক্তিকেন্দ্রিক। সরলরৈখিক সংগঠনের সুবিধা কি? এগুলো সব তোমাদের বইয়ে আছে, একটু ভালো করে পড়ে নিবা। তারপর দেখো, সামরিক সংগঠন কোন ধরনের কাঠামো ব্যবহার করা হয়? সরলরৈখিক সংগঠন। সামরিকের আরেক নাম হচ্ছে সরলরৈখিক। কোনটি সহজ প্রত্যক্ষ? সেটা হচ্ছে সরলরৈখিক। তারপর হচ্ছে কি আছে স্যার, আর কি আছে? সরলরৈখিক পদস্থকর্মী সংগঠনে কয় ধরনের ঊর্ধ্বতন থাকে? ওই যে বলেছিলাম না, সরলরৈখিক পদস্থকর্মীদের 2 ধরনের, উচ্চস্তরকে হেল্প করার জন্য চলে আসে, তাহলে 2 ধরনের। ঠিক আছে, প্রতিটা সংগঠন নিয়ে এখানে প্রশ্ন আছে, প্রতিটা সংগঠন নিয়ে পিডিএফ দিয়ে দিব, পরে নিতে পারবা ভালো করে। কার্যভিত্তিক সংগঠন কিসের পরিধি ব্যাপক? কর্মক্ষেত্র। এগুলো সব পিডিএফ থেকে পড়ে নিও। এরপর এটা একটু সলভ করে দেখি। এটা হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের। দেখি স্যার এটা সলভ করে আমরা পারি কিনা। গ নাম্বার,
আকবরের প্রতিষ্ঠানটি সংগঠন কাঠামো কোন ধরনের? আকবরের রফিক ও আকবর দুই বন্ধু, তারা দুটি প্রতিষ্ঠানের মালিক ও নির্বাহী। রফিকের প্রতিষ্ঠানের কর্মীরা নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে কার্য সম্পাদন করে। আচ্ছা, এটা রফিকের, আমার লাগবে আকবর। অন্যদিকে আকবরের প্রতিষ্ঠানে তাকে সহায়তা করার জন্য কয়েকজন ব্যক্তি আছেন। এটা থেকে বুঝে গেছি আমি, ওকে সাহায্য করার জন্য কয়েকজন ব্যক্তি আছে, মানে আমরা বুঝে গেছি কোন সংগঠনে সাহায্য করার জন্য ব্যক্তি আসে বলেছিলাম। এতে প্রতিষ্ঠানে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, নির্বাহী কার্যভার লাঘব, কিন্তু রফিকের প্রতিষ্ঠানে গতিশীলতা অভাব ও শ্রমসন্তোষ দেখা যায়। আচ্ছা, আকবরের প্রতিষ্ঠানে কোন ধরনের? এই লাইনটা পরে আনসার করো, এই লাইনটা পরে আনসার করো। আকবরের প্রতিষ্ঠানটা কোন ধরনের? এই লাইন পরে বুঝে গেছি আমি, তোমরা বুঝছো কিনা বলো। হেল্প করার জন্য যখন মানুষ থাকে উচ্চস্তরকে, তখন সেটা কোন ধরনের প্রতিষ্ঠান? বলেন স্যার, দ্রুত বলেন, দ্রুত। আকবরের প্রতিষ্ঠানটা কোন ধরনের? পিডিএফ কোথায় দিবেন স্যার? পিডিএফ পেজে পোস্ট করে দিব, পেজে, পড়ালেখা পেজ। সরলরৈখিক কর্মী, সরলরৈখিক কর্মীকে সরলরৈখিক পদস্থ কর্মী। হ্যাঁ, আচ্ছা, সরলরৈখিক পদস্থ কর্মী, সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন বলেছে মেহেরাব হোসাইন। বাকিরা বলো, কোন সংগঠনে হেল্প করার জন্য মানুষ থাকে? তোমাদের বলেছিলাম না, এই যে উচ্চস্তর, তো উচ্চস্তরকে হেল্প করার জন্য মানুষ আছে, বিশেষজ্ঞ কর্মী বা অন্যান্য কর্মী আছে। তাহলে এটা কোন সংগঠন? দেখাই দিছিলাম না, উচ্চস্তরকে হেল্প করার জন্য কেউ আসলে সেটা কোন সংগঠন হয়ে যায়? বলো। সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন। ইয়েস, রাইট আনসার হচ্ছে সরলরৈখিক পদস্থ কর্মী, যেখানে উচ্চস্তরকে হেল্প করার জন্য মানুষ আছে। এই যে আকবর হচ্ছে উচ্চস্তর, তাকে হেল্প করার জন্য মানুষ আছে, তাহলে এটা হচ্ছে সরলরৈখিক পদস্থ কর্মী। সরলরৈখিক নয়, সরলরৈখিক পদস্থ কর্মী। সরলরৈখিক এখানে কেউ থাকে না হেল্প করার জন্য, কিন্তু সরলরৈখিক পদস্থ কর্মীতে থাকে। গুড, যারা সরলরৈখিক পদস্থ কর্মী বলেছে সবার আনসার সঠিক। এবার তোমরা বলো তো, রফিকের প্রতিষ্ঠানে কোন ধরনের সংগঠন? রফিকের প্রতিষ্ঠান প্রত্যক্ষ তত্ত্বাবধানে কার্য সম্পাদন করে। রফিক যেটা বলে সেটাই হয়, রফিকই ডিসিশন নেয়, অন্য কেউ ডিসিশন নিতে পারে না। রফিক যেটা বলে সেটাই উপরের দিক থেকে নিচের দিকে নেমে আসে। বলো, রফিকেরটা কোন ধরনের? গুড, আকবরেরটা সরলরৈখিক পদস্থ কর্মী, রাইট আনসার। রফিকেরটা বলো ফার্স্ট, রফিকেরটা বলো স্যার। রফিক 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 সংগঠন কিন্তু অনেক সহজ, বুঝলে না বুঝলে কঠিন, মাথায় রাখবা। বুঝলে সহজ, না বুঝলে কষ্ট পাইতে হবে। রফিক হচ্ছে সরলরৈখিক বলেছে আমাদের আরহাম আজলান। মেহরাব হোসেন বলছে সরলরৈখিক রফিক। হাবিবুল ইসলাম সাইম বলছে সরলরৈখিক রফিক। কোহিনুর কণা বলছে সরলরৈখিক রফিক। বাকিরা স্যার, বাকিরা জানাও রফিকেরটা কোন ধরনের? রফিকেরটা হচ্ছে সরলরৈখিক। ইয়েস, রুহি বলছে সরলরৈখিক। গুড, রফিকেরটা সরলরৈখিক, আকবরেরটা হচ্ছে সরলরৈখিক পদস্থ কর্মী। গুড, তোমরা তো পারতেছো, ভেরি গুড, সাবাস, তোমরা পারতেছো। লাস্ট আরেকটা, এই যে লাস্ট দেখো, রাজশাহী বোর্ড 2023টা সলভ করবো, আমাদের সর্বশেষ। এখানে একটা ঘটনা ঘটছে, এখানে আগুন লেগে গেছে বলতেছে। এটা কি আসলো? এখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এখানে বলছে ওর আগুন লেগে গেছে। উদ্দীপকে জনাব আশফাক অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে। এটা কি চলে আসছে আবার? দেখি তোমরা এটা আনসার করো। একটা প্রতিষ্ঠানে আগুন লেগে গেছে, কোনো ঘটনা ঘটলে সেটা কোন ধরনের সংগঠন? আনসার করো, কোন ধরনের সংগঠন স্যার এটা? উদ্দীপকের জনাব আশফাক অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কোন ধরনের সংগঠন গঠন করেছেন? তাহলে এখানে একটা ঘটনা ঘটছে, একটা তদন্ত দল গঠন করছে এবং 7 দিনের ভিতর সময় দিতে বলছে। বলো তো এটা কোন সংগঠন? কোনো ঘটনা ঘটলে কমিটি সংগঠন। ভেরি গুড, আরহাম আজলান বলছে কমিটি সংগঠন। কোনো একটা বিশেষ ঘটনা ঘটলে, কোনো দল গঠন করলে সেটা কোন সংগঠন হয়ে যায়? বলো সবাই, বলো সেটা কোন সংগঠন হয়ে যায়? ওকে, আমরা একটু ফিরে আসি আমাদের জায়গায়। এই যে বলো বলো বলো, কোনো ঘটনা ঘটলে, আগুন লাগলে, কোনো দুর্ঘটনা ঘটলে কমিটি সংগঠন। ইয়েস, মনে রাখবে একটা টেকনিক, সেটা হচ্ছে কোনো ঘটনা ঘটলে, আগুন লাগলে, কোনো সমস্যা হলে একটা দল গঠন করলে সেটা হচ্ছে কমিটি সংগঠন। বেশিরভাগ উদ্দীপকে দেখবা যে এটা দিয়ে অগ্নিকাণ্ড লাগছে, আগুন লাগছে। তাহলে যে কোনো বিশেষ ঘটনা ঘটলে সেটা হচ্ছে কমিটি সংগঠন। গুড, ভেরি গুড, টেকনিকটা একটু মনে রাখবা। কোনো বিশেষ ঘটনা হয়েছে, কোনো কিছু ঘটনার মধ্যে 7 দিন 10 দিনের ভিতর রিপোর্ট দিতে বলছে এবং ঘটনাটা একটু আনএক্সপেক্টেড, সেটা হচ্ছে কমিটি সংগঠন। তাহলে ইতিমধ্যে 4টা অধ্যায় শেষ।
আমরা আমাদের এর পরবর্তী অধ্যায়ে চলে যাই। পরবর্তী অধ্যায় আরেকটা অধ্যায় আমরা শেষ করে ফেলবো খুব দ্রুত, সময় নিব না আর, সময় নেই হাতে বেশিক্ষণ। পঞ্চম অধ্যায়ে আমরা একটু দেখিয়ে দিই। পঞ্চম অধ্যায় হচ্ছে কর্মী সংস্থান। ঠিক আছে স্যার, পঞ্চম অধ্যায় থেকে কোথা থেকে প্রশ্ন আসে? পঞ্চম অধ্যায় একটু কঠিন আছে, একটু পড়া বেশি আছে, অনেক ভালো করে পড়তে হবে। পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান, রেডি সবাই? রেডি? এবার স্যার আসি, কর্মী সংস্থান থেকে কোথাও কোথায় প্রশ্ন আসে। প্রথমেই কর্মী সংস্থান থেকে প্রথমে আমরা প্রশ্ন পাবো হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার পদক্ষেপ। এই পদক্ষেপটা একটু মনে রাখতে হবে এমসিকিউর জন্য। প্রথম পদক্ষেপ কি, শেষ পদক্ষেপ কি, এগুলো এমসিকিউতে আসে। মানব সম্পদ ব্যবস্থাপনার পদক্ষেপ, এই অধ্যায়ের প্রতিটা পদক্ষেপ একটু ভালো করে পড়বা। এরপর স্যার আমাদের আর কোথা থেকে প্রশ্ন আসে? কর্মী সংগ্রহ, এই যে কর্মী সংগ্রহের উৎস মেন, এটা হচ্ছে এখান থেকে 90% প্রশ্ন এখান থেকে চলে আসবে। সিকিউ, কোন উৎস কোন উৎস কোন উৎস, বাকিগুলো হচ্ছে প্রশিক্ষণ থেকে আসবে। কর্মী সংগ্রহের উৎস আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, ভিতরের উৎস, একটা হচ্ছে বাহ্যিক উৎস। কর্মী সংগ্রহ মানে কি? আমার প্রতিষ্ঠানে কর্মী লাগতেছে, আমি কোথা থেকে সংগ্রহ করব? দুইটি উৎস থেকে সংগ্রহ করতে পারবো, একটা হচ্ছে ভিতরের উৎস, একটা হচ্ছে বাইরের উৎস। উদ্দীপকে সেটা জিজ্ঞেস করে। গ নাম্বারে উদ্দীপকে মিস্টার রফিক কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করেছেন, বুঝছো? সেটাই বেশি জিজ্ঞেস করে। তাহলে অভ্যন্তরীণ উৎস কী কী? দেখো, পদোন্নতি, পদোন্নতি মানে প্রমোশন দিলে। বদলি বা পদাবনতি, বদলি মানে ট্রান্সফার, পদাবনতি মানে হচ্ছে ডিমোশন। কর্মরত কর্মীদের সুপারিশ, সংশ্লিষ্ট বিভাগের সুপারিশ, শ্রমিক সংঘের সুপারিশ। এগুলোর কারণে বাইরে থেকে কর্মী আসতে পারে না, এগুলোর কারণে বাইরে থেকে কর্মী আসে না, এগুলো সব হচ্ছে ভিতরের, তাই এটা অভ্যন্তরীণ উৎস। আর বাহ্যিক উৎস হচ্ছে দেখো বাইরে থেকে কর্মী আসতেছে, আমি বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মী নিচ্ছি, কর্মী আসতেছে আমার প্রতিষ্ঠানে। চাকরি সন্ধানী, যারা চাকরি সন্ধান করতেছে ওইখান থেকে নিচ্ছি, কর্মী আসতেছে। বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মসংস্থান কমিশন, আউটসোর্সিং, বিশ্বস্ত সূত্র, মেধা শিকার, জব ফেয়ার, এগুলো থেকে কর্মী নিলে এটা বাহ্যিক উৎস। প্রতিষ্ঠানের ভিতর থেকে নিলে অভ্যন্তরীণ উৎস, প্রতিষ্ঠানের বাইরে থেকে নিলে বাহ্যিক উৎস। বুঝে গেছো? বুঝে গেছে? ঠিক আছে। এখন দেখো স্যার, অভ্যন্তরীণ উৎসগুলো মনে রাখলে অভ্যন্তরীণ উৎস ছাড়া বাকিগুলো বাহ্যিক উৎস, এটা মনে রাখা যায়। মনে করো তুমি শুধু এই 5টা মনে রাখছো, এগুলো ছাড়া বাকিগুলো বাহ্যিক উৎস, তাহলে হবে যে অভ্যন্তরীণ উৎস হচ্ছে প্রমোশন, পদোন্নতি, বদলি, পদাবনতি, কর্মরত কর্মীরা সুপারিশ করলে, যে আমার একজন পরিচিত আছে ওনাকে দেন চাকরিটা, অভ্যন্তরীণ। ওই বিভাগ যদি সুপারিশ করে কাউকে, অথবা শ্রমিক সংঘ সুপারিশ করলে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস। বুঝছো? শেষ অভ্যন্তরীণ উৎস শেষ। অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎস ক্লিয়ার? বুঝা পারবো আমরা? প্রতিষ্ঠানের ভিতর থেকে কর্মী নিলে অভ্যন্তরীণ, প্রতিষ্ঠানের বাইরে থেকে কর্মী নিলে পরীক্ষার মাধ্যমে সেটা হচ্ছে বাহ্যিক। ক্লিয়ার? ক্লিয়ার স্যার সবাই? শেষ? বলো, এতটুকু জানাও, এতটুকু জানাও, এতটুকু জানাও। তোমাদের নিজেদেরও পড়তে হবে, নিজেদেরও পড়তে হবে, নিজেদেরও পড়তে হবে তোমাদের। আমি একদম অল্পতে শেষ করে দিচ্ছি। তাহলে উৎস, আমরা উৎস বুঝে গেছি স্যার। এবার আসি, কী থেকে পদোন্নতি দিব স্যার? এটা আসে। পদোন্নতির ভিত্তি হচ্ছে 3টা। কী থেকে প্রমোশন দিব? 3টা। এখান থেকে প্রশ্ন আসে, পদোন্নতির ভিত্তি, এখান থেকে সিকিউ আসবে। 3টা ভিত্তি আছে। পদোন্নতির ভিত্তি হচ্ছে জ্যেষ্ঠতা, যোগ্যতা, জ্যেষ্ঠতা ও যোগ্যতা। অর্থাৎ আমি বয়স থেকে প্রমোশন দিতে পারি, অথবা যোগ্যতা থেকে প্রমোশন দিতে পারি, অথবা দুইটা থেকে প্রমোশন দিতে পারি, জ্যেষ্ঠতা ও যোগ্যতা। কিন্তু সবচেয়ে ভালো কোনটা জানো? এটা হচ্ছে উত্তম, সবচেয়ে বেশি উত্তম। জ্যেষ্ঠতা ও যোগ্যতা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম। তাহলে পদোন্নতির ভিত্তি বুঝে গেছো, যোগ্যতা, জ্যেষ্ঠতা, যোগ্যতা ও যোগ্যতা, এই 3টা দেখে আমি প্রমোশন দিতে পারি। বাংলাদেশে দেখা হয় হচ্ছে এটা বেশি, জ্যেষ্ঠতা। তবে সবচেয়ে উত্তম হচ্ছে যোগ্যতা ও জ্যেষ্ঠতা। বয়সও দেখবো, যোগ্যতাও দেখবো, আমি ওকে প্রমোশন দিব এটা দেখে। ক্লিয়ার? আমি জাস্ট এই অধ্যায়ে কী কী পড়তে হবে সেটা বোঝাই দিচ্ছি। এরপর আসি স্যার, আর কোথা থেকে প্রশ্ন হয়? এই যে দেখো, গ নাম্বারে বাহ্যিক উৎসের সুবিধা, বাহ্যিক উৎসের অসুবিধা। তুমি অভ্যন্তরীণ উৎস থেকে নিলে কী কী অসুবিধা ফেস করবে, এগুলো বইয়ে আছে। বাহ্যিক উৎস থেকে নিলে কী কী সুবিধা পাবা, আর বাহ্যিক উৎস থেকে নিলে কী কী অসুবিধা ফেস করবে, এগুলো সৃজনশীল গ নাম্বারে লিখতে হয়। এবার দেখো, কর্মী নির্বাচন পদ্ধতি, একজন কর্মীকে কিভাবে নির্বাচন করা হয়। আবেদনপত্র সংগ্রহ, বাছাই করবে, এখান থেকে প্রশ্ন আসে। কর্মী নির্বাচন পদ্ধতি থেকে প্রশ্ন আসে। দেখো, আবেদনপত্র সংগ্রহ করবে, এরপর নিযুক্তি পরীক্ষা নিবে, এর মধ্যে আছে ভাইভা, মনস্তাত্ত্বিক সাক্ষাৎকার গ্রহণ করবে, ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান করবে, ডাক্তারি পরীক্ষা নিবে, চূড়ান্ত নির্বাচন করবে। তার মানে কর্মী নির্বাচনের প্রক্রিয়া কয়টি? 6টি। প্রথমটা হচ্ছে আবেদনপত্র সংগ্রহ, শেষটা হচ্ছে চূড়ান্ত নির্বাচন। বুঝতে পারছো? এটা হচ্ছে কর্মী নির্বাচন প্রক্রিয়া। এটা কোথায় আছে স্যার? এটা তোমাদের বইয়ে আছে। প্রথম ধাপ, শেষ ধাপ, এগুলো মুখস্থ করবা। আর সবগুলো হচ্ছে সিকিউর জন্য, মাঝখানে যে কোনো একটা গায়েব করে দিতে পারে। তারপর আছে একটা কঠিন জিনিস লাগবে তোমার, সেটা হচ্ছে এই যে
এই জায়গা থেকে প্রশ্ন করবে, এই জায়গা থেকে এমসিকিউ প্রশ্ন করবে, সিকিউ প্রশ্ন করবে, এবং এটা মনে রাখা একটু কঠিন, এটা একটু সময় দিয়ে পড়বা, এটা আমি বলে দিচ্ছি। কাজের মাধ্যমে প্রশিক্ষণ, এটা হচ্ছে প্রশিক্ষণের প্রকারভেদ পদ্ধতি। কাজের মাধ্যমে প্রশিক্ষণকে বলে অন দ্য জব প্রশিক্ষণ, আর কাজের বাইরে প্রশিক্ষণকে বলে অফ দ্য জব প্রশিক্ষণ, অফ দ্য জব। এখান থেকে এমসিকিউ জিজ্ঞেস করে নিচের কোনটি কাজের মাধ্যমে প্রশিক্ষণ, কতগুলো আছে দেখো, জিজ্ঞেস করে নিচের কোনটি কাজের বাইরে প্রশিক্ষণ, নিচের কোনটি অন দ্য জব, নিচের কোনটি অফ দ্য জব প্রশিক্ষণ। এখন স্যার এগুলো কীভাবে মনে রাখবো? এটা আমরা মনে রাখতে পারি হচ্ছে এই যে এটা যদি মুখস্থ করি, এটা ছাড়া বাকি সবগুলো হচ্ছে কাজের বাইরে প্রশিক্ষণ। কাজের মাধ্যমে প্রশিক্ষণ মনে রাখতে হলে এর বাইরে হচ্ছে কাজের বাইরে প্রশিক্ষণ। ধরো আমি এটা মুখস্থ করে ফেলছি, আমার মাথায় থাকবে আচ্ছা এটা ছাড়া বাকি সবগুলো হচ্ছে কাজের বাইরে প্রশিক্ষণ, ঠিক আছে। এখন এই প্রশিক্ষণ পদ্ধতিগুলো একটু বই থেকে পড়ে নিতে হবে, কোনটা কাকে বলে, কোনটা কাকে বলে, কোনটা কাকে বলে। এটা থেকে সৃজনশীলের প্রশ্ন আসে, সলভ করলে দেখবা। আর না এই অধ্যায় আর কিছু নাই, বুঝে গেছো? এই অধ্যায়ে কী কী পড়তে হবে বুঝে গেছো কিনা বলো? এই অধ্যায়ে কী কী পড়তে হবে বুঝে গেছে কিনা? কর্মী সংগ্রহের উৎস, অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস, পদোন্নতির ভিত্তি 3টা, যোগ্যতা, জ্যেষ্ঠতা, যোগ্যতা এবং প্রশিক্ষণের পদ্ধতি, শেষ। এগুলো পড়লে এনাফ, আর কিছু পড়তে হবে না। এই অধ্যায়ের বাইরে থেকে প্রশ্ন হবে না, এই অধ্যায়ের বাইরে থেকে আর প্রশ্ন হবে না। এমসিকিউ পাবা, তুমি মিলাই নিবা কালকে, কোনটা অন দ্য জব প্রশিক্ষণ এগুলা অপশনে থাকবে, কোনটা অফ দ্য জব প্রশিক্ষণ এগুলো প্রশ্নে থাকবে। তাহলে টেকনিক হচ্ছে স্যার এগুলো মনে রাখবো, এগুলো ছাড়া বাকি সব হচ্ছে কাজের বাইরে প্রশিক্ষণ। এটা মনে রাখলে এটা মনে রাখতে হবে না, শেষ। বুঝতে পারছো কী কী পড়বা? তাহলে ইতিমধ্যে স্যার আমরা কয়টা অধ্যায় পড়লাম? কালকে পড়লাম 2টা অধ্যায়, আজকে হচ্ছে 3টা, টোটাল 5টা অধ্যায় তোমাদের শেষ করালাম। বাকি আছে কয়টা অধ্যায়? 2টা অধ্যায়। 2টা অধ্যায়ের মধ্যে তোমরা চাইলে নিয়ন্ত্রণটা স্কিপ করতে পারো, অতটুকু পড়তে পারো, এটা সহজ আছে, কঠিন না, ঠিক আছে। আর এই 5টা অধ্যায় ভালো করে পড়লে তুমি 7টা সৃজনশীল লিখে আসতে পারবা, কারণ প্রতিটা অধ্যায় থেকে 2টা একটা করে দিবে, ঠিক আছে। তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এগুলো থেকে 2টা করে পাবা। তৃতীয়, চতুর্থ, দ্বিতীয় এগুলো থেকে 6টা সৃজনশীল পেয়ে যাবা, ইজিলি আনসার করতে পারবা। বোঝা গেছে স্যার? বুঝছি। আমরা একটা কম্বাইন কি পেয়ে গেছি, একটা সাজেশন পেয়ে গেছি কিনা, কমপ্লিট সাজেশন পেয়ে গেছি কিনা, ব্যবস্থাপনা দ্বিতীয় বছরের কমপ্লিট সাজেশন পেয়ে গেছি। আরেকটা কাজ করে আমি তোমরা যেহেতু 6ষ্ঠ অধ্যায় থেকে কি আসবে সেটা দেখাই দিচ্ছি, একদম কোনো ঝামেলা না থাকে মতো কমপ্লিট প্যাকেজ একটা সাজেশন পেয়ে যাবা। 6ষ্ঠ অধ্যায় থেকে কী কী আছে সেটা দেখা দিচ্ছি। এখান থেকে আসা হচ্ছে নেতৃত্বগুলো একদম ইজি। 6ষ্ঠ অধ্যায় হচ্ছে নেতৃত্ব। এই নেতৃত্ব থেকে প্রশ্ন কোথা থেকে আসে আমি বলি, এই যে দেখো নেতৃত্ব থেকে প্রশ্ন আসবে হচ্ছে নেতৃত্বের প্রকারভেদ, এটা থেকে। এখানে আছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, পিতৃসুলভ, গণতান্ত্রিক, মুক্ত বা লাগামহীন। এখানে আছে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, ইতিবাচক, নেতিবাচক, কর্মকেন্দ্রিক, কর্মীকেন্দ্রিক। আমি তোমাকে একদম শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি, 2-3 মিনিট সময় দাও। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কাকে বলে? যেখানে কর্মীদের ভয়ভীতি দেখিয়ে কাজ আদায় করে নেওয়া হয়, শাস্তি দিয়ে কাজ আদায় করে নেওয়া হয়, সেটা হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। কর্মীদের মারধর করে ভয়ভীতি দেখিয়ে কাজ আদায় করে নিবে, সেটাকে আমরা বলতেছি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। এরপর আসা হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব, যেখানে পিতার মতো স্নেহের মাধ্যমে কাজ আদায় করে নিবে, সেটা হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব। গণতান্ত্রিক নেতৃত্ব, যেখানে কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে, কর্মীদের মতামতকে স্বাধীনভাবে দেখা হবে, কর্মীরা নিজস্ব মতামত প্রকাশ করতে পারবে, নিজস্ব চিন্তাধারা করতে পারবে, সেটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। মুক্ত বা লাগামহীন নেতৃত্ব কি জানো? যেখানে বস নিজেও কাজ করে না, কর্মীরাও কাজ করে না, স্বাধীনভাবে কাজ করে, মুক্তভাবে কাজই করে না টোটালি, সেটা হচ্ছে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। ইজিলি মনে রাখার টেকনিক হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, বস যেটা বলবে সেটাই হবে, বসের কথাই শেষ কথা, ওনার কথা শুনতে হবে, উনি ভয়ভীতি দেখিয়ে শাস্তি দিয়ে কাজ আদায় করে নেবে। আর এখানে পিতার মতো স্নেহ করে কাজটা আদায় করে নেবে। গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা স্বাধীনভাবে কথা বলতে পারবে, কাজ করতে পারবে। পিতৃসুর মুক্ত বা লাগামহীনে কোনো কাজ টাজ করে না, কর্মীরা যেটা ইচ্ছে সেটা করে স্বাধীনভাবে। তারপর আনুষ্ঠানিক নেতৃত্ব হচ্ছে, এখানে আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব করা হয়, এখানে আনুষ্ঠানিক নিয়ম নীতি মানা হয় না, এটা পরীক্ষা আসে না। ইতিবাচক নেতৃত্ব হচ্ছে দেখো পজিটিভ, এখানে পজিটিভ নেতৃত্ব হচ্ছে এটা, গণতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে পজিটিভ। আর নেগেটিভ নেতৃত্ব কোনটা জানো? স্বৈরতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে নেগেটিভ, কর্মীরা পছন্দ করে না। এরপর হচ্ছে কর্মকেন্দ্রিক এবং কর্মীকেন্দ্রিক। কর্মকেন্দ্রিকে কাজকে প্রাধান্য দেওয়া হয়, আর কর্মীকেন্দ্রিকে কর্মীকে প্রাধান্য দেওয়া হয়। আগে কর্মী পরে কাজ, এটা কর্মীকেন্দ্রিক। আর কর্মকেন্দ্রিকে বলে যে আগে কাজ পরে কর্মী, এটা হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব। ক্লিয়ার স্যার? আর পড়ায় না, ঠিক আছে। আমি দেখাই দিলাম কোথা থেকে প্রশ্ন আসে, নেতৃত্বের প্রকারভেদ থেকে প্রশ্ন আসে, এগুলো ছাড়া আর কিছু পড়তে হবে না। 6টা অধ্যায়ের কমপ্লিট প্যাকেজ তোমরা পেয়ে গেছো আশা করি। এবার নিজে পড়ার সময় দাও, আর অনলাইন ক্লাস করার দরকার নেই।
স্যারে যা যা বলছে সেগুলো পড়বো, বই থেকে বললে বুঝে যাব। 23 সাল 22 সাল 21 সাল প্রশ্ন সলভ করে ফেলবো, এমসিকিউ পড়ে ফেলবো, ক ক পড়ে ফেলবো, শেষ। দ্যাটস ইট। 23, 22, 21 এগুলো কমপ্লিট করে পড়ে ফেললে তোমার আর কিছু দরকার নেই, এখান থেকে আসবে কমপ্লিট পড়ে ফেলবা। আজকে আর পড়াবো না স্যার, এতটুকু পর্যন্তই কমপ্লিট প্যাকেজ। দেখা হবে তোমাদের সাথে পরীক্ষার পর। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, যে কোনো সমস্যায় পাশে আছি এবং তোমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া রইল। বেস্ট অফ লাক। এই সাজেশনগুলো ফলো করবে, এর থেকে বাইরে প্রশ্ন আসবে না। স্যার সাজেশন কোথায়? এখনই আমি পেজে পোস্ট করে দিচ্ছি পিডিএফটা, ক্লাসের পর পড়ালেখা পেজে ঢুকবা, আবার দেখবা যে ওখানে সাজেশন পিডিএফটা আমি এখন পোস্ট করছি। ওকে স্যার, আর কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। দেখা হবে সবার সাথে পরবর্তীতে। কর্মকেন্দ্রিক ও স্বৈরতান্ত্রিক একই না, কর্মকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক আলাদা, এগুলো একই না। ঠিক আছে স্যার? মুক্ত বা লাগামহীন কি ফ্রিল্যান্সিং? না না, এগুলো না। মুক্ত বা লাগামহীন মানে হচ্ছে যেখানে কর্মীও কাজ করে না, বসও কাজ করে না, কেউ কাজ করে না, যে যার যার মতো যা যা ইচ্ছে করে লাগামহীনভাবে কাজ করে, সেটা হচ্ছে কর্ম মুক্ত বা লাগামহীন। ওকে ক্লিয়ার? এতটুকু পর্যন্ত। থ্যাংক ইউ স্যার, টাটা স্যার। দেখা হবে আপনাদের সাথে, সবার সাথে দেখা হবে। ব্যবস্থাপনার পর আবার আমাদের ফাইন্যান্স পরীক্ষা আছে, ফাইন্যান্সও আমি আছি আপনাদের সাথে, কোনো চিন্তা করার কারণ নেই। ফাইন্যান্স ইজি করে দিব একদম। কেন? দেখা হবে পরবর্তীতে স্যার, ফাইন্যান্স পরীক্ষা আছে, ফাইন্যান্স ক্লাস নিব, সেজন্য দেখা হবে। কোহিনুর কোনা। ভালো থাকবা সবাই। ঠিক আছে স্যার, রেকর্ডের ক্লাসে কমেন্ট করবেন। আচ্ছা ঠিক আছে স্যার, দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক। ভালোভাবে পরীক্ষা দিবা, 60টা সৃজনশীল লিখে আসবা, 60টা না লিখে বের হবা না, মাইট দিব আমি, 60টা লিখে বের হবা। ঠিক আছে স্যার, বাই বাই। সবাই পড়ায় মনোযোগ দাও, আর অনলাইন ক্লাস করতে হবে না, এবার সবাই নিজেই পড়ায় মনোযোগ দাও। গুড বাই এভরিওয়ান, টাটা।